দেখে তাহলে আর দেরি না করে শুরু করি, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টারের নামটা এই রেসপিরেশন দিয়ে শুরু করি। আগে আমি হিউম্যান ফিজিওলজিটা পড়াবো, ঠিক আছে, তারপরে প্লান্ট ফিজিওলজি। চ্যাপ্টারটার নাম কি ছিল? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ঠিক আছে। এটা মুছে ডাস্টারটা কই, ডাস্টার ওই তো ওটাই আছে, আচ্ছা। ঠিক আছে, এটা তাহলে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ব্রিদিং কথাটার মানে কি? শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, যেটাকে বলে আমরা রেসপিরেশন। একটা আমরা শ্বাস নিই মানে অক্সিজেন নিচ্ছি, তাই তো, সেটাকে কি বলি আমরা? ইন্সপিরেশন। যেটা শ্বাস নিচ্ছি আমরা, নিঃশ্বাস যেটাকে বলি আমরা ইন্সপিরেশন। আর যেটা শ্বাস যখন আমরা ছাড়ছি, মেনলি আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, মানে এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিচ্ছি। আর আমাদের বডি বা টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেটা ট্রান্সপোর্টে লাংসে আসছে, ফুসফুসে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি? এক্সপিরেশন, বেরিয়ে যাওয়াটাকে, ঠিক আছে। তাহলে এই যে টিস্যুতে, আমি ডিটেলসে পড়ে আসবো, এখন শুধু ইন্ট্রোডাকশনটা বলছি। টিস্যুতে অক্সিজেন যাচ্ছে ভায়া দ্য লাংস, মানে ফুসফুস হয়ে, ঠিক আছে। এই যে অক্সিজেন গেল, সেখানে মেটাবলিজম হচ্ছে, মানে অক্সিজেনের দরকার আছে। সেই কোথায় অক্সিজেন লাগে সেটা আমি পরে বলবো। আর এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেটা বেরিয়ে যাবে, সেটা আবার ব্লাড দিয়ে এসে ফুসফুস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে অক্সিজেন টিস্যু নিচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, এই প্রসেসটারই নাম হচ্ছে কি? রেসপিরেশন বা ব্রিদিং, ঠিক আছে। এবং এই কাজটা আমাদের কে হেল্প করছে? লাংস, ফুসফুস, সেটা পরে আসছে। এটা হয়ে গেল। আর এক্সচেঞ্জ অফ গ্যাসেস বলতে বেসিক্যালি এখানে আমরা দুটো, একটা হলো অক্সিজেন আমরা কি করে এনভায়রনমেন্ট থেকে, লাংস থেকে ব্লাডে যাচ্ছে, আর টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটা ব্লাড দিয়ে এসে ফুসফুস দিয়ে আবার এনভায়রনমেন্টে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বলতে এক্সচেঞ্জ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবার এই যে টিস্যু লেভেলে অক্সিজেন টিস্যুতে আসছে, আবার কার্বন বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি রেসপিরেশন বলি। এটাকে টিস্যু রেসপিরেশনও বলা হয়, টিস্যুতে হচ্ছে বলে। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, পরিবেশে অক্সিজেন আছে, অক্সিজেনটা আমাদের কোথায় লাগছে? বেসিক্যালি একদম টিস্যুতে। টিস্যুতে কেন লাগে? মেটাবলিজম হয়। আর মেটাবলিজমের কোন পর্যায়ে অক্সিজেন লাগে সেটা আমরা পরে আলোচনা করবো, সেটা এই চ্যাপ্টারে লাগবে না, ঠিক আছে। তাহলে এবার আমরা, এটা হচ্ছে চ্যাপ্টারের মানে আলোচ্য বিষয়। প্রথমে যেটা আমাদের শুরু করতে হবে একদম, তাহলে যে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, রেসপিরেটরি সিস্টেম, সে রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে, মানে যে আমাদের হেল্প করছে অক্সিজেন নিতে এবং কার্বন ডাইঅক্সাইড বার করতে, ঠিক আছে, সেটা হলো রেসপিরেটরি সিস্টেম। সেইটা সম্পর্কে একটু আমাদের জানতে হবে। তোদের বইয়ে যান, তোদের বইয়ের বাইরে আমি কিছু বলবো না। আর কারো যদি কোনো বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় বলবি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম, এটা শুরু হচ্ছে কোথা দিয়ে? অক্সিজেন আমরা কোথা থেকে নিই? নাক দিয়ে তো। নাকের দুটো ছিদ্র আছে, এগুলোকে বলা হয় নস্ট্রিল। নস্ট্রিল মানে নাকের ছিদ্র। এই যে একটা নস্ট্রিল, এই একটা নস্ট্রিল, নাকের ছিদ্র যে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে আমরা নস্ট্রিল, নাকের ছিদ্র। এখান থেকে শুরু হলো। তারপরে কি নাকের ভেতরে কি আছে? ক্যাভিটি আছে, গহ্বর আছে, সেটাকে বলি আমরা নেজাল ক্যাভিটি, মানে নাকের গহ্বর বা নেজাল ক্যাভিটি। কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলবে কিন্তু, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে নস্ট্রিল দিয়ে শুরু হলো আমাদের, তারপরে নেজাল ক্যাভিটি,
সেইটা আবার ভেতরে কোথায় গলায় গিয়ে ওপেন হচ্ছে, একদম মুখটা হা করলে ভেতর পিছনে যে অংশটা দেখা যায়, ঠিক আছে, সেই অংশটাকে কি বলে? ফ্যারিংস। একদম মুখটা হা করলে একদম পিছন দিকে যে অংশটা দেখা যায়, তাহলে সেই অক্সিজেন ঢুকছে নস্ট্রিল নেজাল ক্যাভিটি হয়ে, তারপরে কোথায় যাচ্ছে? একদম ফ্যারিংসে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন ফ্যারিংসে গেল, এবার যখন আমরা খাবার খাই, সে খাবারটাও কিন্তু ওখান দিয়ে নামছে, ঠিক আছে। তাহলে ফ্যারিংসটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কমন জায়গা, যেটাতে এয়ার পাস করছে, আবার ফুড পার্টিকেলও পাস করছে। আমরা যখন খাচ্ছি তো গলা দিয়ে তো নিচের দিকে নামছে, ঠিক আছে। আমি যদি সাইড থেকে দাঁড়াই, মানে ধর আমি এইভাবে দাঁড়িয়েছি, আমাকে দেখছিস তোরা, তাহলে আমাদের এখানে সামনে দুটো জিনিস থাকে, একটা সামনের দিকে, এটাকে অ্যান্টেরিয়র বলা হয়, ঠিক আছে, আর পোস্টেরিয়র মানে হলো পিছন দিকে। তাহলে আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি, এখান থেকে দেখে, তাহলে সামনের দিকে আছে আমার কে? শ্বাসনালী, যেটাকে বলি আমরা, ঠিক আছে। আর পিছন দিকে আছে কে? খাদ্যনালী। তাহলে এইটা হচ্ছে আমার শ্বাসনালী, এটা পরে আসছি, এটা হলো খাদ্যনালী, বা যেটাকে আমরা বলি ইসোফেগাস। দেখ, এমনিতেও বুঝতে পারবি, এই যেখানে হাত দিলে দেখবে লম্বা টিউবের মতো জিনিসটা নামছে, এটা ট্র্যাকিয়া যেটাকে বলি আমরা, সামনের দিকে আছে। তাহলে শ্বাসনালীটা আমার সামনের দিকে আছে, খাদ্যনালীটা পিছন দিকে আছে। তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা নেই, এটা হচ্ছে আজকে আমাদের এখান থেকে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার ফ্যারিংস। ফ্যারিংসের পরে যে টিউবটা শুরু হচ্ছে সেটাকে আমরা কি বলি? ল্যারিংস। মানে এটা না, পুরো এই জায়গাটা, এটা না, এটা তো ট্র্যাকিয়া, এই জায়গাটা হচ্ছে আমার ল্যারিংস। এবার দেখ, যখন আমরা খাবার খাই, তাহলে দেখ খাবারটা কি হবে, যদি মুখ গহ্বর যদি এরকম থাকে আমাদের, তাহলে খাবারটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে খাবারটা যেতে হবে কোনটা দিয়ে? ইসোফেগাস দিয়ে। এখানে খাবার ঢুকে গেলে মুশকিল, ঠিক আছে। তাহলে এই যে এখানে একটা স্কিনের মতো থাকে, ফ্ল্যাপ থাকে, কার্টিলেজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এটাকে বলা হয় কি? এপিগ্লটিস। এই এপিগ্লটিসের কাজ হচ্ছে, যখন আমরা খাবারটা গিলছি, তখন কি হয়, এই এপিগ্লটিসটা কি করে, এটাকে ঢেকে দেয়, যাতে করে খাবারটা এইখানে না গিয়ে এখান দিয়ে পাস করে। এপিগ্লটিসের কাজটাই হচ্ছে ওইটা, ঠিক আছে। যে যখন আমরা খাবারটা গিলছি, রেসপিরেটরি পাথওয়েটাকে, ল্যারিংসটাকে ক্লোজ করে দিচ্ছে, যাতে খাবারটা আমার এয়ারওয়েতে না গিয়ে পিছন দিকে গিয়ে খাদ্যনালী বা ইসোফেগাস দিয়ে খাবারটা যায়, ঠিক আছে। ঠিক এই জায়গাতে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ল্যারিংস শুরু হলো, ঠিক আছে। ল্যারিংস শুরু জায়গায়, এই যে আমরা কথা বলছি, একটা যন্ত্র থেকে কথাটা তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় কি? সাউন্ড বক্স। যেখান থেকে কথাটা তৈরি হচ্ছে, সেখানে কি থাকে? ভোকাল কর্ড থাকে। ভোকাল মানে কি? শব্দ, কথা বলা। আর কর্ড মানে একটু অ্যাকচুয়ালি কার্টিলেজের মতো জিনিস, যেগুলো মানে নড়ে, এবং সেখান থেকে সাউন্ড ফ্রিকোয়েন্সি গুলো তৈরি হয়। তো সাউন্ড বক্সে গিয়ে থাকে ভোকাল কর্ড থাকে, সেটা কোথায়? ল্যারিংসের মধ্যেই আছে। এগুলো শুধু মেনশন করা। বা ল্যারিংসের পরেই, মানে ভোকাল কর্ড শেষ হলো, তারপর যে জিনিসটা তৈরি হলো তাকে আমরা কি বলছি? ট্র্যাকিয়া। তাহলে এই যে জিনিসটা এখানে হাত দিলে দেখতে পাবে, কার্টিলেজ দিয়ে তৈরি, একটা টিউবের মতো একটা জিনিস থাকে, গোল গোল কার্টিলেজ দেওয়া থাকে, তো সেই জিনিসটার নামই হলো ট্র্যাকিয়া। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে নস্ট্রিল, তারপরে নেজাল ক্যাভিটি, তা ফ্যারিংস। ফ্যারিংসটা হচ্ছে কমন ফর এয়ার অ্যান্ড ফুড পার্টিকেল, ঠিক আছে। তারপরে এপিগ্লটিস দিয়ে গ্লটিসটা ঢাকা আছে। ল্যারিংস হলো, ল্যারিংসে গিয়ে থাকে ভোকাল কর্ড, বা যেটাকে আমরা বলি সাউন্ড বক্স, যেখান থেকে সাউন্ড তৈরি হচ্ছে, যে কথা বলছি আমরা। তারপরে তৈরি হলো কি? ট্র্যাকিয়া। এই অবধি বুঝতে কোনো অসুবিধা? ট্র্যাকিয়াগুলো কিরকম? এই যে ট্র্যাকিয়া, এটা কি দিয়ে তৈরি? কার্টিলেজ থাকে, মানে এরকম টিউবের মতো একটা জিনিস, সেটা এরকম কার্টিলেজ দিয়ে তৈরি থাকে, ঠিক আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এটা এই পর্যন্ত খুব সিম্পল, এরপর আস্তে আস্তে জটিল হবে। তাহলে ট্র্যাকিয়া অবধি বুঝতে কোনো অসুবিধা নেই, যেটা আমরা সামনে একদম হাত দিলে বুঝতে পারছি, এটা হলো ট্র্যাকিয়া, ঠিক আছে। ট্র্যাকিয়ার পরে কি হচ্ছে? এবার আমরা ট্র্যাকিয়াতে চলে যাচ্ছি। তাহলে এইটা হলো ট্র্যাকিয়া। এবার ট্র্যাকিয়া নামছে, এই যে আমার ক্যাভিটি, এটাকে কি বলা হয়? থোরাসিক ক্যাভিটি বা চেস্ট ক্যাভিটি। মানে বুকের যে গহ্বর, ভেতর যে ফাঁকা অংশটা রয়েছে, ফাঁকা তো থাকে না, কিন্তু জিনিসপত্র থাকে। তাহলে এই যদি একটা হিউম্যান মানুষের হয়, মানুষের ছবি আমি আঁকতে পারি না, হাসাহাসি একদম করবি না, ঠিক আছে।
এখানে ডায়াফ্রাম থাকে, সেটা পরে আসছে আমি, ঠিক আছে। ডায়াফ্রামের উপরটাকে বলি আমরা কি, চেস্ট ক্যাভিটি, ঠিক আছে। আর নিচেরটাকে বলি আমরা এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে এটা হলো অ্যাবডোমেন, মানে পেটের অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর এটাকে বলি আমরা চেস্ট ক্যাভিটি, ঠিক আছে। তাহলে ডিমার্কেশন লাইনটাকে, সেটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যেটাকে বলি আমরা, এটা পরে আসছে আমি। তাহলে এইটা যদি আমার চেস্ট ক্যাভিটি হয়, তাহলে এইটা কি, এদিক থেকে হাফে, তাহলে এটা মিড ক্যাভিটি, মিড থোরাসিক ক্যাভিটি। এই মিড থোরাসিক ক্যাভিটি দিকে এই তো ট্র্যাকিয়াটা নামছে উপর থেকে, এইখানে নামলো মিড থোরাসিক ক্যাভিটি, এবং এটা তোদের বইয়ে দেওয়া আছে একটা, মানে ফিফথ থোরাসিক ভার্টিব্রা। বুঝিয়ে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই, মানে তোদের বইয়ে যেগুলো লেখা আছে আমি সেগুলোই মেনশন করছি কিন্তু। এবার দেখ, আমাদের যে পিছন দিকে শির দ্বারা থাকে সেগুলোকে ভার্টিব্রা দিয়ে তৈরি। এই অংশটাকে আমরা কি বলি, সার্ভাইকাল ভার্টিব্রা। আর যে ভার্টিব্রাটা আমার একদম চেস্ট ক্যাভিটির মধ্যে, সেটা কি বলে আমরা, থোরাসিক ভার্টিব্রা। সেখানে অনেকগুলো থাকে। তাহলে কোন লেভেলে এটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়, ঠিক আছে। তাহলে এই যে লেভেলটা যেখানে গিয়ে ট্র্যাকিয়াটা দুটো ভাগে ভাগ হয়, তার কারণটা দুটো ফুসফুস আছে, রাইট লাং এন্ড লেফট লাং, তাহলে দুটো ডিভাইড হতে হবে, এটা হলো কমন, এটা নামছে। আর এদিকে একটা ফুসফুস আছে, এদিকে একটা ফুসফুস আছে, তাহলে একটা জায়গায় ডিভাইড হতে হবে, বাইফার্কেট করতে হবে, ঠিক আছে। তাহলে কোন লেভেলে বাইফার্কেট করতে হবে, একটা হলো মিড থোরাসিক ক্যাভিটিতে, মানে যেখানে থোরাসিক ক্যাভিটি মিড লেভেলে এসে। আর এটা হচ্ছে, যদি আমি ভার্টিব্রা দিয়ে লেভেল করি, কত নম্বরে, T5, ঠিক আছে। অ্যাকচুয়ালি T4 হয়, তোদের বইয়ে যেটা আছে সেই জন্য বলছি আমি, ঠিক আছে। তাহলে ফিফথ থোরাসিক যদি আমি পিছন থেকে দেখি এরকম, তাহলে ধর এটা হলো ফিফথ থোরাসিক ভার্টিব্রা, আর সামনে থেকে দেখলাম মিড থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। তাহলে ওই লেভেলে এসে ট্রাকিয়াটা দুটো ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে। লেভেলটা কিন্তু মনে রাখবি, একটা হলো মিড চেস্ট ক্যাভিটি, মানে চেস্ট ক্যাভিটি একদম মাঝ বরাবর। আর ভার্টিব্রা লেভেলে দেখলে থোরাসিক কেজের ফিফথ যে ভার্টিব্রা থাকে সেইখানে এসে দুটো ভাগে ভাগ হলো। তোর এই জায়গাটাতে, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সে ভাগ হয়, তাহলে দুটো ভাগে ভাগ হচ্ছে এবার, ঠিক আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটা হলো ট্র্যাকিয়া। তাহলে মিড থোরাসিক ক্যাভিটিতে এসে দুটো ভাগে ভাগ হলো, ঠিক আছে। এটাকে বলে আমরা ফিফথ থোরাসিক ভার্টিব্রা, মানে লেভেলটা বলছি যেখানে এসে ডিভাইড হচ্ছে। বা হচ্ছে মিড থোরাসিক ক্যাভিটি। এবার দেখ, এই দুটো ডিভাইড হল, এই দুটোকে বলা হয় কি বেসিক্যালি ব্রঙ্কাস। এটা তাহলে রাইট ব্রঙ্কাস, এটা হলো লেফট ব্রঙ্কাস। কারণ আমি এইভাবে দাঁড়িয়ে আছি, মানে তোর যেটা রাইট সেটা কিন্তু তোর ওটা রাইট, কিন্তু আমার উল্টো হয়ে যাচ্ছে, যেটা একটা মানুষকে সামনে থেকে দেখছি আমি, ঠিক আছে। তাহলে এই দিকটা হবে কি রাইট, এই দিকটা হবে লেফট, কিন্তু এমনি দেখতে গেলে কি এটা রাইট এটা লেফট, কিন্তু এখানে একটা আমি মানুষকে দাঁড় করিয়ে সামনে থেকে দেখছি, তাহলে এদিকটা হচ্ছে রাইট, এদিকটা হচ্ছে লেফট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার রাইট ব্রঙ্কাস, আর এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস। ব্রঙ্কাস মানে সিঙ্গুলার, আর যদি আমি বলি দুটো একসঙ্গে প্লুরাল নাম্বার হবে, তাহলে কি বলবো, ব্রঙ্কাই। বোঝা গেল? তাহলে ব্রঙ্কাস সিঙ্গুলার নাম্বার, যখন আমি দুটো বলছি তাহলে সেটাকে বলছি আমরা ব্রঙ্কাই, তাহলে যাই ব্রঙ্কাই সেটাই ব্রঙ্কাস। এগুলোকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি কথাটার মানে কি, প্রাথমিক। তাহলে প্রথম ডিভিশন হলো, এর পরের যেগুলো ডিভিশন সেগুলো কি হবে, তার সেকেন্ডারি হবে, টারশিয়ারি হবে, ঠিক আছে। আমরা প্রাইমারি স্কুলে পড়ি, মাধ্যমিক অবধি আমরা কি বলি, সেকেন্ডারি, তারপরে হায়ার সেকেন্ডারি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যত আস্তে আস্তে ভাগ হবে, ছোট ছোট হবে, ওইভাবে হবে। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, এরকম ডিভাইড হবে, ঠিক আছে। একটা ডিজিজের নাম তো অনেকে হয়তো শুনে থাকবে, ব্রঙ্কাইটিস। অনেকে শোনে না, মানে কি কেউ জানে না, কিন্তু ব্রঙ্কের নামটা সবাই শুনেছে। বেসিক্যালি কিছুই না, এই যে এয়ারওয়ে গুলো নামছে ব্রঙ্কাই, ঠিক আছে, এর ভেতরে তো মিউকোজা লাইনিং আছে, ঠিক আছে। এই মিউকোজা লাইনে যদি প্রদাহ হয়, আর ইংরেজিতে বলে ইনফ্লামেশন, ইনফেকশন নয় কিন্তু ইনফ্লামেশন, সেই জিনিসটারই নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। তাহলে ব্রঙ্কাইটিস মানে কি,
ব্রঙ্কাসের ভেতরে যে লেয়ারটা আছে, ইনার লেয়ার, মিউকোজাল লেয়ার, সেখানে যে প্রদাহ হয় সেটাকে ব্রঙ্কাইটিস বলা হয়। জাস্ট এমনি বললাম, ঠিক আছে, তোদের বইয়ে মেনশন নেই, খালি বললাম শুধুমাত্র। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে। এবার তাহলে কি, আরো আস্তে আস্তে ডিভাইড হবে। এবার যত ডিভাইড হবে সেটা জিনিসটাকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপরে কি হবে, টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপরে ফাইনালি একদম আমরা কি বলি, যখন আমরা কোনো ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে সেটাকে আমরা কি বলি, টার্মিনাল স্টেজ বলি, মানে শেষ অবস্থা। তাহলে যখন ফাইনালি ডিভাইড করবে তাহলে তার নাম কি হবে, টার্মিনাল ব্রঙ্কাস, মানে শেষ একেবারে যেখানে হতে শুরু করলো, টার্মিনাল ব্রঙ্কাস, ঠিক আছে। তারপরে কি হয়, এখানে একটা ছোট্ট ক্যাভিটির মতো জিনিস তৈরি হয়। এটা খুব থিন হয়, খুব পাতলা, মেমব্রেন দিয়ে তৈরি, ঠিক আছে। থিন এবং ইরেগুলার, মানে একদম এরকম হয় না, এরকম একটা ইরেগুলার টাইপের থাকে, ঠিক আছে। এটা হলো থিন ইরেগুলার, থিন ওয়ার্ল্ড, মানে খুব পাতলা হয় আর কি, ইরেগুলার শেপেড। তোদের বইয়ে যে ভাষাটা লেখা আছে সেটা আমি মেনশন করছি, ঠিক আছে। এটার নাম কি, অ্যালভিওলাস। এরকম আমাদের দুটো লাংসে প্রচুর প্রচুর পরিমাণে অ্যালভিওলাস আছে। যখন আমরা একটা বলবো সিঙ্গেল তখন অ্যালভিওলাস, যখন অনেকগুলো বোঝাবো তখন আমরা কি বলবো, অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাস মানে হলো সিঙ্গেল অ্যালভিওলাস, আর যখন অ্যালভিওলাই বলছি মানে অনেকগুলো, প্লুরাল, মানে বহু বচনে বলছি, ঠিক আছে। এবার দেখ তোদের বই এটুকুই লেখা আছে। এবার হচ্ছে এই যে টার্মিনাল ব্রঙ্কাস আর এই যে অ্যালভিওলাস শুরু হলো, এইটা ধরনের টার্মিনাল ব্রঙ্কাস ধরলাম এইটুকু, আর এইটা হলো অ্যালভিওলাস, এই যে জায়গাটুকু এর একটা নাম আছে, একটা এর নাম বলা হয় রেসপিরেটরি ব্রঙ্কিওল। আর যেখানে এমনি টার্মিনাল ব্রঙ্কাস বললেও ঠিক আছে, এটাকে আরেকটা ভালো ভাষায় বলা যায় কি, টার্মিনাল ব্রঙ্কিওল। জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি আমি, ব্রঙ্কিওল, ঠিক আছে। এবার তুই বলতেই পারিস তাহলে ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল কথা দুটোর মধ্যে পার্থক্য কি, জিনিস তো ওটাই, ব্রঙ্কিওল। এবার দেখ একটা যে কথা যাতে আমরা শুনে, টিউব কথাটা শুনে, টিউব, ঠিক আছে, মানে পাইপের মতো জিনিস, আর এটাকে বলে আমরা টিউবিউল। তাহলে টিউব আর টিউবিউলের মধ্যে পার্থক্য, যখন আমরা মোটা জিনিস মানে ডায়ামিটারটা বেশি মোটা জিনিস সেটাকে বলবো টিউবিউল, আরো ছোট ছোট সরু সরু হয়ে যায় সেটাকে বলো টিউবিউল। ঠিক একই রকম ভাবে প্রথম থেকে ডায়ামিটারটা বেশি ছিল, যত নাম যে ডায়ামিটার শুরু হচ্ছে আরো সরু সরু হয়ে যাচ্ছে, পাতলা পাতলা। তাহলে যখন মোটা টিউব তখন বলছি আমরা ব্রঙ্কাস, আর যখন একেবারে সরু সরু হয়ে গেল একদম শেষ মুহূর্তে সেটাকে বলি আমরা ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাস মানে হলো ডায়ামিটার বেশি, আর ব্রঙ্কিওল মানে জিনিসটা সেম, ডায়ামিটারটা সরু, একদম সরু সরু হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু শেষ মুহূর্তে গিয়ে একেবারে অতিরিক্ত খুব সরু হয়ে যায়, ডায়ামিটার খুব ছোট হয়ে যায়, সেই জন্য এটাকে বলে আমরা ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কিওল মানে সরু ব্রঙ্কাস, ঠিক আছে। তাহলে এখানে একেবারে সরু হয়ে গেছে তাহলে বলছো টার্মিনাল ব্রঙ্কিওল, বা তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরেই হচ্ছে অ্যালভিওলাস। তো তোদের বই যে রেসপিরেটরি ব্রঙ্কিওল কথাটা মেনশন নেই, মানে টার্মিনাল ব্রঙ্কিওল বলেই শেষ করে দিয়েছে, ঠিক আছে, রেসপিরেটরি ব্রঙ্কিওল। এবার দেখ এই যে গ্যাসের এক্সচেঞ্জ, মানে অক্সিজেন আমি নিলাম, ঠিক আছে। এবার অ্যালভিওলার নিচে এখানে ছবি একটা আঁকি তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পারছিস তো, না বুঝতে পারছিস না? হ্যাঁ, না পারলে বলবি কিন্তু। তাহলে এই হলো টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে হলো অ্যালভিওলাস, ঠিক আছে। এখানকার নিচ দিয়ে কে গেছে, এটা তো কালের নেই কোথায়, এর নিচ দিয়ে কে গেছে, ব্লাড ভেসেল, মানে রক্তজালিকা, ঠিক আছে। যখন উপর থেকে অক্সিজেন নামছে, ঠিক আছে, তাহলে অক্সিজেন কি হলো, প্রথমে এনভায়রনমেন্ট থেকে আমরা নিঃশ্বাস নিয়েছি, লাংসে গেছে, ট্রাঙ্কিয়াস ব্রঙ্কিয়াস হয়ে আলটিমেটলি অ্যালভিওলাই গেছে, অ্যালভিওলাই থেকে তখন ক্রস করে কোথায় যাবে, ব্লাডে যাবে, রক্তে, ঠিক আছে। আর টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেইটা ব্লাড দিয়ে এসে আবার এখান থেকে বেরিয়ে কোথায় যাবে, অ্যালভিওলাসে যাবে, ঠিক আছে। তাহলে দেখ এই যে অ্যালভিওলাস, এইটা হচ্ছে বেসিক্যালি সাইট ফর গ্যাস এক্সচেঞ্জ।
এই যে আমরা শুরু করলাম নস্ট্রিল থেকে, নেজাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস, তারপর ল্যারিংস, তারপর ট্র্যাকিয়া, তারপর প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কিউল। এইটা তো শুধুমাত্র এয়ার কিন্তু পাস করছে, কোথাও এক্সচেঞ্জ হচ্ছে না। যেই এয়ার অ্যালভিওলাই গেল, সেখান থেকে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে ব্লাডে যাচ্ছে, আর ব্লাড থেকে এক্সচেঞ্জ কার্বন ডাইঅক্সাইডকে বেরিয়ে আসে অ্যালভিওলাই, তারপর সেখান থেকে আবার বেরিয়ে আসে। তাহলে যে প্রপার গ্যাস এক্সচেঞ্জ সেটা কোথায় হচ্ছে? অ্যালভিওলাসে গেছে। ঠিক আছে, সেই জন্য নস্ট্রিল থেকে শুরু করে আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল। তাহলে আমরা শুরু করেছিলাম কোথা থেকে? নস্ট্রিল থেকে, নস্ট্রিল, সেখান থেকে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল। এই এয়ারওয়েটাতে কিন্তু কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, শুধুমাত্র কন্ডাকশনে হেল্প করে, মানে অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। সেই জন্য এটাকে বলা হয় কি? কন্ডাকশন জোন। তার কারণ এখানে শুধুমাত্র প্রবাহটা হচ্ছে, কন্ডাকশন হচ্ছে, কোনো এক্সচেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে ডেড স্পেস। এই ডেড স্পেস কথাটা তোদের বইয়ে মেনশন করা নেই, শুধু লেখা আছে কন্ডাকশন জোন। ডেড স্পেস কথাটার মানে কি? যেখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, সেই সেন্সে ডেড। অ্যাকচুয়াল গ্যাস এক্সচেঞ্জ কোথায় হচ্ছে? অ্যালভিওলাস আর ব্লাডের মধ্যে। ঠিক আছে, তাহলে যার নাম কন্ডাকশন জোন তার নাম হচ্ছে ডেড জোন। আমরা কাজ করলে কি বলি? আমরা কাজ করছি, কাজ না করলে কি বলি? অকর্মা বলি। ঠিক আছে, গ্যাস এক্সচেঞ্জ করছে না বলে ডেড, সেই জন্য ডেড স্পেস। ঠিক আছে, এটা তোদের বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা টিপিক্যাল এমসিকিউ হতে পারে যে কন্ডাকশন জোন বলতে কোন জায়গাটাকে আমরা বুঝবো? নস্ট্রিল থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল। ঠিক আছে, এইটা হচ্ছে কন্ডাকশন জোন, আর এক্সচেঞ্জ জোন হচ্ছে এইটা, অ্যালভিওলাস। তাহলে এইটা হলো আমার এক্সচেঞ্জ জোন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম লিখে রাখ। ঠিক আছে, নস্ট্রিল থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, দিস ইজ দ্য কন্ডাকশন জোন, মানে শুধু কন্ডাকশন হয়, কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, এটাকে বলে ডেড স্পেস। আর এই যে অ্যামাউন্ট, মানে নস্ট্রিল থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এই এয়ারওয়েতে যতটা এয়ার থাকে তার পরিমাণটা হচ্ছে কত? 150 ml। ঠিক আছে, যদি আসে যে ডেড স্পেসের ভলিউম কত বা কন্ডাকশন জোনের ভলিউম কত, মানে কতটা এয়ার থাকে, সেটা হলো 150 ml। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই? তাহলে একদম বোঝা গেল তো, নস্ট্রিল, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, তারপর ট্র্যাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, টার্সিয়ারি, সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপর টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে হলো অ্যালভিওলাস। ঠিক আছে, এই রেসপিরেটরি ব্রঙ্কিউল তোদের বইয়ে মেনশন করা নেই, এটা নাও মনে রাখতে পারিস। টার্মিনাল ব্রঙ্কিউল মনে রাখলে তোদের হয়ে যাবে। তারপরে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই, এখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, আর এটা হলো কন্ডাকশন জোন বা ডেড স্পেস। এই অবধি কোনো অসুবিধা নেই? এবার চলে আসি, এটা হলো অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। একটাতে যাচ্ছে, এই দুটোতে কালি দেখে দাও। অ্যালভিওলাস। ঠিক আছে, এইখানে কি আছে? ব্লাড ভেসেল, এটা দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে। তাহলে এটা হলো অ্যালভিওলাস ওয়াল, থিন ইররেগুলার শেপেড। ঠিক আছে, এটা ব্লাড ভেসেল, মাঝখানে একটা জিনিস থাকে, এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এটা কি দিয়ে তৈরি? কোলাজেন দিয়ে তৈরি। কোলাজেন কিছু না, এক ধরনের প্রোটিন। মানে অ্যালভিওলাই আর ব্লাড ভেসেল, তার মাঝখানে একটা কি আছে? প্রোটিনেশিয়াস, মানে প্রোটিন দিয়ে তৈরি একটা স্ট্রাকচার রয়েছে, তার নাম হচ্ছে বেসমেন্ট। বেসমেন্ট মানে কি? এটা বেস করে, যার উপর সাপোর্ট আছে। ঠিক আছে, সেটা হলো বেসমেন্ট বলি আমরা। সেটা কি দিয়ে তৈরি? কোলাজেন। কোলাজেনটাকে এক ধরনের প্রোটিন। ঠিক আছে, এটা আবার কোলাজেন অনেক রকম টাইপ হয়, টাইপ 1 হয়, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এরকম হয়। এটা হলো টাইপ 4 কোলাজেন। এটা অবশ্যই মনে রাখবি, যখন আমরা নেফ্রন পড়বো
এই যে সেম জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কি প্রথমে অ্যালভিওলাস, ঠিক আছে, তার মাঝখানে কি আছে বেসমেন্ট মেমব্রেন, যেটা কি দিয়ে তৈরি, প্রোটিন। সে কোন ধরনের প্রোটিন? কোলাজেন। কোন টাইপের কোলাজেন? টাইপ 4 কোলাজেন। ঠিক আছে, আর তার নিচে আছে কি ব্লাড ভেসেল। তাহলে যখন অক্সিজেন এখান থেকে পাস করছে, যখন ইন হয়, তাহলে প্রথমে কি এই জায়গাটায় কি করবে? ডিফিউজ করবে, তারপরে কোলাজেন, তারপরে আলটিমেটলি ব্লাড ভেসেলে এন্ট্রি করবে। ঠিক আছে, আর যখন কার্বন ডাইঅক্সাইড বেরোবে ব্লাড ভেসেল থেকে বেসমেন্ট মেমব্রেন হয় অ্যালভিওলাসে আসবে। ঠিক আছে, এবার দেখ এই যে অ্যালভিওলাস, তার ভেতরটা একটা কি থাকবে? এপিথেলিয়াল সেল থাকে, মানে সেল থাকে, এখানে সেলের নিউক্লিয়াস থাকে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এটা কোন ধরনের এপিথেলিয়াম? এপিথেলিয়াল লাইনিং কোথায় থাকে? ধর আমরা স্কিনে যে উপরের লেয়ার, এটা এপিথেলিয়াল লাইনিং। ঠিক আছে, বা আমাদের বডির যে সমস্ত অংশগুলো ডাইরেক্টলি এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্টেড রয়েছে, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি ট্র্যাকিয়া হয়ে, তারপর কি আলটিমেটলি যাচ্ছে তো পুরো রাস্তা থেকে, দেখ তাহলে এই যে পুরো এটা রাস্তাটা, এটা কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে। তো আমাদের শরীরের যে সমস্ত জায়গা এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড আছে, তার উপরে যে লাইনিংটা, যেমন স্কিনের ক্ষেত্রেও যদি আমি বলি, তো উপরের লেয়ারটা কি এপিথেলিয়াল লাইনিং। এপিথেলিয়াল টিস্যু নিয়ে তোদের একটা আলাদা চ্যাপ্টারই আছে। তো অনেক রকমের এপিথেলিয়াল টিস্যু হয়। এটা কোন ধরনের এপিথেলিয়াম? স্কোয়ামাস এপিথেলিয়াম। তোদের বই আছে কিন্তু, সেই জন্য আমি মেনশন করছি স্কোয়ামাস এপিথেলিয়াম। এপিথেলিয়ামের অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে যে এপিথেলিয়ামটা অ্যালভিওলাসের মধ্যে আছে সেটাকে আমরা কি বলি? স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবি। আর এটা বললাম বেসমেন্ট মেমব্রেন, যেটা কি দিয়ে তৈরি? টাইপ 4 কোলাজেন, আর তার নিচে আছে ব্লাড ভেসেল। এই যে পুরো লেন্থটা, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, আর ব্লাড ভেসেলের ভেতর লেয়ারটাকে আমরা কি বলি? এন্ডোথেলিয়াম। ব্লাড ভেসেল কিন্তু আমাদের এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড না, আমাদের এয়ারওয়েট এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড রয়েছে, কিন্তু ব্লাড ভেসেলগুলো কিন্তু এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড নয়। তাহলে এটাকে যদি আমরা এপিথেলিয়াম বলি, ব্লাড ভেসেলের ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? এন্ডোথেলিয়াম। দেখ এটাকে আমরা কি বললাম? এপিথেলিয়াম। এপি কথাটার মানে কি? উপরে। তাহলে যেটা আমাদের উপরে রয়েছে এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড রয়েছে, আর এন্ডো কথাটার মানে কি? ভেতরে। তাহলে ব্লাড ভেসেল আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নয়, তার ভেতরটাকে বলছে এন্ডোথেলিয়াম, মানে ভেতরের লেয়ার বা কাভারিং। আর এটা বাইরের কাভারিং। থেলিয়াম মানে কাভারিং, বেসিক্যালি যেটা কভার করে রাখে, ঢেকে রাখে। এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম, এই যে লেন্থটা, মানে এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, এন্ডোথেলিয়াম, এই যে লেয়ারটা, এই লেন্থটা হচ্ছে কি লেস দেন ফিউ মিলিমিটার। তোদের বইয়ে যে ভাষাটা লেখা আছে লেস দেন ফিউ মিলিমিটার, লিখি আমরা। ঠিক আছে, মানে খুবই একটা পাতলা জায়গা এটা হতে, কারণ ওখানে গ্যাস গ্যাস এক্সচেঞ্জ হতে হচ্ছে। সেটা খুব যদি মোটা হয়ে যায় তাহলে গ্যাসটা পাস করতে পারবে? পারবে না। অক্সিজেনও যেতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারবে। তাহলে সেই জন্য লেয়ারটা খুব পাতলা রাখা হয়েছে, লেস দেন ফিউ মিলিমিটার, খুবই পাতলা একেবারে, যাতে খুব গ্যাস খুব তাড়াতাড়ি সেটা ডিফিউজ করতে পারে। এবং অনেক ডিজিজ বা অসুখ আছে যেখানে লেয়ারগুলো খুব মোটা হয়ে যায়, তাহলে কি অক্সিজেন পাস করতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারবে না, তাহলে পেশেন্টের কি হবে? শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, তাহলে ন্যাচারালি বা নর্মাল অবস্থায় যে আমাদের এখন কোনো ডিজিজ নেই, আমাদের কারোরই শ্বাসকষ্ট নেই, বিশেষ করে এই পোর্শনটার কথা বলছি আমি। তো শুধু শ্বাসকষ্ট অনেক কারণেই হতে পারে। তাহলে এটার থিকনেসটা খুব পাতলা হতে হবে, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এখানে পাস করছে, কোন মেকানিজমটা হলো সিম্পল ডিফিউশন। এটা আমরা কি বলি? সিম্পল ডিফিউশন। সব বুঝিয়ে বলছি আমি। ডিফিউশন কথাটার বাংলা মানে কি? ব্যাপন বোধ হয়, ছড়িয়ে পড়া। ঠিক আছে, ধর আমি যদি এখানে একটা কোনো গ্যাস জ্বলে যদি রেখে দিই, একটা আগরবাতি জ্বালিয়ে দিই, একটু পরে দেবে গোটা গোটা গন্ধ হয়ে গেল। তার মানে সে পার্টিগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, ডিফিউজ করছে, সিম্পল ডিফিউশন মানে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেন ভেতরে আসছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাহলে মেকানিজমটাকে সিম্পল ডিফিউশন। ঠিক আছে, এবার দেখ যখন এখানেটা আমি মানে একটা জ্বালিয়ে দিলাম, একটা সেন্ট রাখলাম, এখানে আবার ছড়িয়ে পড়ছে, তাহলে যেখানে সেন্টটা বেশি থাকে সেখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তার মানে কি? এবার দেখ এই যে অক্সিজেন পাস করছে বা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে, এটা যদি করতে হয় তাহলে মেকানিজমটা হচ্ছে কি? সিম্পল ডিফিউশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
যেখানে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বেশি সেখান থেকে কম কনসেন্ট্রেশনে আসবে। একটা ধর এক্সাম্পল বলছি, অক্সিজেন এখান থেকে এদিকে পাস করছে, তার মানে কি এখানে অক্সিজেনের যা প্রেসার তাহলে সেইটা বেশি হবে এখানকার তুলনায়, কারণ এখানে যদি বেশি থাকে তাহলে কম জায়গাতে আসবে। কারণ এখানকার প্রেশারটা যদি এখানকার থেকে বেশি হয় তাহলে কি হবে, পাস করতে পারবে না। ধর তুই আমাকে ধাক্কা দিয়ে আসতে, তার মানে কি তোর শক্তিটা আমার থেকে বেশি হতে হবে, তারপর আমাকে ধাক্কা দিয়ে তুই আসতে পারবি, ঠিক আছে? তাহলে এখানে প্রেসার বেশি থাকবে এখানে কম থাকবে, তাহলেই কিন্তু পাস করতে পারবে। তো এটাকে বলা হয় প্রেসার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কথাটার মানে কি, ডিফারেন্স বা পার্থক্য। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই কি প্রেসার সেটা আমি পরে আসছি। প্রেসার বা এটাকে বলি আমরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তোদের বই যা লেখা আছে কিন্তু গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে কি পার্থক্য। একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। এখানকার প্রেসারটা হচ্ছে 104, ঠিক আছে, মিলিমিটার মার্কার, আর এখানে এখানে হচ্ছে কত 95, এখানে ধর 95, এখানে হচ্ছে 104, ঠিক আছে। তাহলে দেখ প্রেসারটা এখানে বেশি এখানে কম, তাহলে ন্যাচারালি পাস করবে। তাহলে ডিফারেন্স আছে এখানে, মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, এই যে 104 লিখলাম এগুলোকে বলা হয় পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এবার পার্শিয়াল প্রেসার অক্সিজেনকে সেটা আমি পরে আসছে, ঠিক আছে। তাহলে এখানে প্রেসার বা কনসেন্ট্রেশন বেশি আছে, এখানে প্রেসার বা কনসেন্ট্রেশন কম আছে, তাহলে ডিফারেন্সটা বেশি থেকে কমের দিকে, এটাকেই বলা হচ্ছে প্রেসার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে অ্যালং অ্যালং উইথ প্রেসার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর মেকানিজমটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন। এটা একটা গেল। এবার দেখ এখানে দুটো গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এবার দেখ এখানে এন্ডোথেলিয়াম এপিথেলিয়াম আছে, তার মানে কি সেগুলো তো সেল বেসিক্যালি, এপিথেলিয়াম হোক এন্ডোথেলিয়াম সেটা বেসিক্যালি সেল। এই একটা সেল, এটা সেলের বাইরেটা কি সেল মেমব্রেন। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়, লিপিড বাইলেয়ার, সেটা আমরা পড়েছি, ঠিক আছে। এবার লিপিড বাইলেয়ার, এটা মেমব্রেনটা, এবার এইটা দিয়ে একটা জিনিস ক্রস করছে, এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এবার কোনো একটা জিনিস যদি লিপিড সলিবল হয়, যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে লিপিড সলিবল, তাহলে যে জিনিসটা লিপিড সলিবল হয় তারা খুব ইজিলি মেমব্রেনকে ক্রস করতে পারে, কারণ কি মেমব্রেনটা লিপিড দিয়ে তৈরি। আর যে জিনিসটা লিপিড দিয়ে তৈরি হবে সে ডাইরেক্টলি ক্রস করতে পারবে, ঠিক আছে। তার জন্য কোনো ক্যারিয়ার প্রোটিন বা কোনো চ্যানেল দরকার হবে না। যেমন প্রোটিন, প্রোটিন জাতীয় জিনিস কিন্তু সেল মেমব্রেনে ডাইরেক্টলি ক্রস করতে পারে না, কারণটা কি প্রোটিনটা আলাদা নেচার হয়, লিপিড আছে, প্রোটিনকে ক্যারি করাতে হলে কোনো চ্যানেল দরকার হয়। কিন্তু যেহেতু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লিপিড সলিবল, তাহলে এরা ইজিলি সেল মেমব্রেন ক্রস করতে পারে, এদের জন্য কোনো রকম কোনো লাগবে না। মানে যেমন ধর ওই যে কার্টেনটা আছে, তুই যদি এখানে আগরবাতি জ্বালিয়ে দিস, মানে ওটা যদি টেনেও দিই আমি ঠিকঠাক করে, তাহলে কিন্তু গন্ধটা তুই বাইরে পাবি। তার মানে ওই যে ছোট ছোট ছিদ্রগুলো আছে ওইটা দিয়ে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, বুঝা গেল। ঠিক একই রকম ভাবে ওই মেমব্রেন দিয়ে ডাইরেক্টলি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পাস করতে পারে। তার কারণটা কি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লিপিড সলিবল, আর যে লিপিড সলিবল লিপিড স্ট্রাকচার দিয়ে ইজিলি পাস করতে পারবে, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার আছে, যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের লিপিড সলিবিলিটি কিন্তু সমান না। একটা ক্লাসে অনেকগুলো ছাত্র থাকে, সবার ক্যাপাবিলিটি একরকম হয় না, বা টিচার অনেক রকম হয়, সবার ক্যাপাবিলিটি একরকম হয় না, ঠিক আছে। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই লিপিড সলিবল, দুটোই সিম্পল ডিফিউশনের মাধ্যমে সেল মেমব্রেনকে ক্রস করতে পারে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের লিপিড সলিবিলিটি কার থেকে বেশি, অক্সিজেনের থেকে বেশি। সেটা কত, 20 থেকে 25%, মানে টাইমস, পার্সেন্টেজ না টাইমস। মানে যে রেটে অক্সিজেন মেমব্রেনকে ক্রস করতে পারে সেই একই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড তার থেকে বেশি ক্রস করতে পারে। মানে একটা ছাত্র ধর যে জিনিসটা 1 মিনিটে পড়ে বুঝতে পারে, আর একটা ছাত্র পড়তে 25 মিনিট টাইম লাগছে, জিনিসটা এরকম। একই পড়া একই জিনিস, একজন 1 মিনিটে বুঝছে, একজন 20 থেকে 25 মিনিটে বুঝছে, জিনিসটা হলো এরকম। তার মানে কি, কার্বন ডাইঅক্সাইডের লিপিড সলিবিলিটি অক্সিজেনের থেকে কতটা বেশি, 20 থেকে 25 টাইমস, পার্সেন্টেজ না সরি টাইমস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের লিপিড সলিবিলিটি অক্সিজেনের থেকেও বেশি, কতটা বেশি, 20 থেকে 25% টাইমস। এটা কিন্তু মনে রাখতে হবে, এই ভ্যালুটা এই চ্যাপ্টারে আরেকটা জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। তাহলে 20 থেকে 25 এই টার্মটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আরেকটা আছে সেটা পরে বলছি, একই সংখ্যা দিয়ে দুটো জিনিস মনে রাখা যাবে। এই অবধি কারো বুঝতে কোনো অসুবিধা হলে বলে এখনো, ঠিক আছে।
হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে এই পর্যন্ত বুঝতে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট দিই ছোট্ট, সেটা হলো যেটা একটু আগে বলছিলাম, পার্শিয়াল প্রেসার। বাংলায় কি বলে পার্শিয়াল প্রেসারকে? আংশিক চাপ, ঠিক আছে। ঠিক জানিস তোরা সবাই, কোনো অসুবিধা। পার্শিয়াল প্রেসারটা কি? ধর একটা গ্যাস সিলিন্ডারে অনেকগুলো গ্যাস আছে, ঠিক আছে, এরকম খোলায় রাখলাম। তোর অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, সালফার আছে। তাহলে একটা গ্যাস মিক্সচারে টোটাল যে গ্যাসগুলো থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্যাস যে প্রেসারটা এক্সার্ট করে, এই গ্যাসগুলো কি হয় বেসিক্যালি একটা তো প্রেসার তো ক্রিয়েট করবেই ওয়ালে, ঠিক আছে। তাহলে একটা গ্যাস মিক্সচারে যতগুলো গ্যাস আছে, প্রত্যেকটা বা ইন্ডিভিজুয়াল গ্যাস যে প্রেসার ক্রিয়েট করে বা এক্সার্ট করে, সেটাকে বলে আমরা পার্শিয়াল প্রেসার, ঠিক আছে। ধর আমাদের একটা ক্লাসে এখানে এতগুলো আছে সবাই মিলে, প্রত্যেকের আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে টোটাল প্রেসার তো একটা আছেই, ঠিক আছে। টোটাল প্রেসারের মধ্যে একটা পার্টিকুলার গ্যাস যে প্রেসারটা এক্সার্ট করছে, সেটাকে বলি আমরা পার্শিয়াল প্রেসার। তাহলে ইট ইজ দ্য প্রেসার এক্সার্টেড বাই এ ইন্ডিভিজুয়াল গ্যাস ইন এ গ্যাস মিক্সচার। তাহলে একটা গ্যাস মিক্সচারে টোটাল যে গ্যাসগুলো আছে, প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদা করে যে প্রেসারটা দিচ্ছে, সে যেমন ধর একটা উদাহরণ, যদি ধরো আমি এখানকার টোটাল প্রেসারটা 100 মিলিমিটার মার্কারি ধরলাম, ঠিক আছে। প্রেসার ইউনিটটা হচ্ছে কি মিলিমিটার মার্কারি, অনেক সময় ওয়াটার ভেপার দিয়েও মাপা হয়, ঠিক আছে। টোটাল ধর 100, ধরে নিচ্ছে আমি অক্সিজেন এখান থেকে 21 দিচ্ছে, তাহলে 100-এর মধ্যে অক্সিজেন কত? 21, ঠিক আছে। এটা টোটাল কিন্তু। তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কত বলবো? 21 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এটাই আমাদের যে এনভায়রনমেন্টাল যে এয়ার যে প্রেসার, এনভায়রনমেন্টাল যে প্রেসার, বায়ুমণ্ডলের যে চাপ, সেটা কত? 760 মিলিমিটার অফ মার্কারি। বাংলায় কি বলে? বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার, তাই তো, এরকম সবাই জানে 76 মিলিমিটার মার্কারি। এনভায়রনমেন্টে মানে এই যে আমার বাতাস, যে অক্সিজেন আমরা নিচ্ছি যেখান থেকে, অক্সিজেন কতটা থাকে? 21%, ঠিক আছে। এবার দেখ, তাহলে 760 টোটাল প্রেসার। এনভায়রনমেন্টে যে কার্বন ডাইঅক্সাইড আছে, সালফার আছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তাহলে সব মিলিয়ে প্রেসারটা হচ্ছে 76 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। তাহলে তার 21% হচ্ছে অক্সিজেন। এবার হচ্ছে যে পার্শিয়াল প্রেসারকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি যদি এরকম লিখি PO2, এর কথাটার মানে কি? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। যদি আমি এটা লিখি, এটার মানে কি? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তোদের বই এখন এই চ্যাপ্টারে দুটোই লাগবে, ঠিক আছে। তাহলে PO2 আর PCO2, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার দেখ 760 21 কর কত হচ্ছে, এই চলে গেল, ঠিক আছে। তাহলে 76 21, 16 17, 2 12, 2 7 14 আর 15, তাহলে এটা হয়ে গেল 6, 7 আর 2 9, 15, ঠিক আছে। একটা 10,000 মাঝখানে পয়েন্ট এসে গেল, তাহলে 159.6, ঠিক আছে। এখান থেকে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম 159। তাহলে যে এয়ারটা আমরা ইনহেল করছি ইন্সপিরেশনের মাধ্যমে, সেখানে যে এয়ারটা আছে তার মধ্যে যে অক্সিজেন, তার পার্শিয়াল প্রেসার অফ কত? 159 মিলিমিটার মার্কে তোদের বই এদের দেওয়া আছে। হঠাৎ করে পড়তে গেলে তোর মনে হবে ভ্যালুটা কোথা থেকে চলে আসলো, ঠিক আছে। সেই জন্য আমি হিসেব করে দেখিয়ে দিলাম যে ওই 159 ভ্যালুটা কোথা থেকে এসছে। তোদের বইয়ে ডাইরেক্টলি চার্ট করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে এনভায়রনমেন্ট যেখান থেকে আমি অক্সিজেনটা নিচ্ছি, ঠিক আছে। এবার দেখবি আমি এক এক করে বলছি, পরে বুঝিয়ে দেবো আবার। যখন আমি এয়ারটা নিচ্ছি, তার পার্শিয়াল প্রেসার কত? 159, ঠিক আছে। তারপর এটাই আলটিমেটলি আস্তে আস্তে কোথায় যাবে? অ্যালভিওলাসে যাবে। এখানে কত? 104, সব মিলিমিটার মার্কারি কিন্তু, ঠিক আছে। তারপর এখানে দেখলাম এখানে কত? 95, ঠিক আছে। এটা আর্টারিয়াল ব্লাডের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে কিন্তু কমছে, বুঝতে গেল।
এনভায়রনমেন্টে হচ্ছে 159, অক্সিজেনের ক্ষেত্রে বলছি কিন্তু। অ্যালভিওলাসে কত? 104। আর্টারিয়াল ব্লাডে মানে আর্টারি ধমনির ব্লাডে, আমাদের ব্লাড ভেসেল দু রকম, তাই একটা ভেন হয় একটা আর্টারি হয়। এখানে ভ্যালুটা কিন্তু আমরা এখানে যেটা 95 বলছি, এটা কিন্তু কোথায়? আর্টারিয়াল ব্লাডে, আর্টারির মধ্যে, ধমনির মধ্যে। তারপর এখানে অক্সিজেন ট্রান্সপোর্ট হবে আলটিমেটলি কোথায় যাবে? টিস্যুতে যাবে, ঠিক আছে। টিস্যুতে পার্সিয়াল প্রেশারটা কত? 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এবার দেখ, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে অক্সিজেনের ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট। যদি এরকম হতো, এখানে সব থেকে বেশি এখানে সব থেকে কম, তাহলে কি হতো? অক্সিজেন ট্রান্সপোর্ট হতো? হতো না। তাহলে এই যে প্রেশার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হায়ার থেকে লোয়ারের দিকে যাচ্ছে, প্রথমে ছিল সব থেকে বেশি অ্যালভিওলাসে 104, আর্টারিয়াল ব্লাডে 95 হলো, তারপর টিস্যুতে 40, আবার যখন ভেনাস ব্লাড শুরু হবে সেখানে কত হবে? 40। সব কিন্তু মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এখন আমি ইউনিটটা বলছি, পরে যখন ডিসকাশন হবে তখন ইউনিটটা আর বলবো না, শুধু ভ্যালুটা বলবো, ঠিক আছে। তাহলে একদম ভাবে মনে রাখবে, তোদের চার্ট করে দেওয়া আছে, দেখবি যে এনভায়রনমেন্টে অ্যাটমসফেরিক প্রেসারে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার 159, অ্যালভিওলাসে 104, আর্টারিয়াল ব্লাডে 95, টিস্যুতে 40, আর ভেনাস ব্লাডে 40। তাহলে এই যে জিনিসটা কোত্থেকে আসলো সেটা বলে দিলাম, তারপর ডিসকাশনটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে উল্টো, কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে যেতে হবে, তাহলে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার সব থেকে বেশি হবে, আস্তে আস্তে কমতে 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 এনভায়রনমেন্টে সব থেকে কম হবে। সেই ভ্যালুগুলো পরে বলবো, ওটা এখন যখন কার্বন ট্রান্সফার পড়াবো তখন, ঠিক আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা? তাহলে যখন অক্সিজেন পাস করবে, সে এখানেও হোক বা যেখানে হোক, তাহলে মেকানিজমটা হচ্ছে কি? সিম্পল ডিফিউশন। আর মেমব্রেনটা কিভাবে ক্রস করে? মানে সেটা লিপিড সলিউবল হওয়ার কারণে। আর কোন দিকে ফ্লো করবে? অ্যাক্রস দ্য প্রেসার আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে হায়ার প্রেসার বা হায়ার কনসেন্ট্রেশন থেকে টু লোয়ার প্রেসার টু লোয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে পার্সিয়াল প্রেসার বোঝা হয়ে গেল, অক্সিজেনের ভ্যালুগুলো এমনি মনে থেকে গেল। এনভায়রনমেন্টে কত হলো? 159, অ্যালভিওলাসে 104, আর্টারিয়াল ব্লাডে 95, টিস্যুতে 40, ভেনাস ব্লাডে 40। এইভাবে চলছে, ঠিক আছে। আর শুধু মুখস্থ করতে গেলে অনেক সময় মনে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যতটা পারবি খাতায় লিখে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখ, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা বইয়ে লেখা আছে কিন্তু, ঠিক আছে। আমি এটা গুছিয়ে সুন্দর করে বলে দিচ্ছি, খাতায় যদি লিখিস, ঠিক আছে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, যে শোনা তার সঙ্গে খাতায় লেখা, এতে প্রথম প্রথম অসুবিধা, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। খাতায় লেখা সব থেকে বড় সুবিধাটা হচ্ছে, এই জিনিসটা বই থেকে উদ্ধার করতে তোর 5 ঘন্টা লাগতে পারে, কিন্তু যখন রিভিশন দেবে খাতাটা দেখবে 10 মিনিটে পড়া হয়ে যাচ্ছে, প্লাস মেমারিতে রিটেনশনটা অনেক বেশি হয়। সেই জন্য চেষ্টা করবি যতটা পারা যায় সব ডিটেলস না হোক, অন্তত মেন পয়েন্টগুলো যেগুলো বলছি খাতায় লিখে নেওয়া। তাহলে যখন রিভিশন দেবে, পরীক্ষার সময় দেবে, বইটা পড়ে যদি তোকে 1 ঘন্টা সময় লাগে, খাতাটা পড়তে 5 থেকে 10 মিনিট লাগবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এতে মনে অনেক বেশি থাকবে। মানে বই দেখে 1 ঘন্টা যেটা তুই উদ্ধার করবি, খাতায় নোট নেওয়া থাকলে পরীক্ষার আগে বা যে কোনো সময় যখন বারবার পড়বি, হার্ডলি তো 10 মিনিট টাইম লাগবে, পরীক্ষার সময় 2 মিনিটের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য চেষ্টা করবি খাতায় একটু পয়েন্টগুলো লিখে রাখার, তোদের সুবিধা হবে। আচ্ছা, বেসিকের মধ্যে ডিসকাশন তো আর কিছু নেই, কিছু বাদ গেল, ঠিক আছে। যখন মনে পড়লে বলবো, কোনো অসুবিধা নেই। তাহলে বেসিক জায়গাগুলো বলে দিয়েছি, ঠিক আছে। এবার তাহলে ডাইরেক্টলি চলে যায়, যা টাইম আছে অক্সিজেন ট্রান্সপোর্টটা পড়া হয়ে যাবে। হ্যাঁ, টাইম আছে, অনেক টাইম, এখন আধা ঘন্টার বেশি টাইম আছে। এখন একটু কম পড়াচ্ছি, রোজার সময় তো, রোজার পরে। কালকে আমাকে সন্ধ্যায় ফোন করলো, ঠিক আছে, ভাবলাম যে ক্লাস নেবো কি নেবো, রোজার সময় বাড়িতে খুব ব্যস্ততা, ঠিক আছে। এবার শুরু করি। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, এটা দেখবি খুব অল্প টাইম লাগবে, কারণ বেসিক অ্যানাটমি মেকানিজম সব পড়া আমার হয়ে গেছে। এগুলো পড়তে খুব অল্প সময় লাগবে, একদম খুবই অল্প সময় লাগবে। তাহলে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বলতে কি বুঝবো আমরা? এনভায়রনমেন্ট অক্সিজেন আছে অ্যাটমসফিয়ারে, সেটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, ইনহেল করছি, ইন্সপিরেশন করছি, কন্ডাকশন জোন দিয়ে যাবে, এক্সচেঞ্জ জোনে গিয়ে এক্সচেঞ্জ হবে, ব্লাডে আসবে,
ব্লাড থেকে ট্রান্সপোর্ট হয়ে কোথায় আসবে, টিস্যুতে আসবে, সেলের মধ্যে আসবে, বাস এটাই, আর কিছু নেই। এটা পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আমাদের সব মেকানিজম, সব অ্যানাটমি সব পড়া হয়ে গেছে, ঠিক আছে। এবার তাহলে শুরু করি। এখানটা আমরা কত দেখেছি, 159 মিলিমিটার অফ মার্কারি। এটা কি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এটা হলো কি কন্ডাকশন জোন, আর এটা হচ্ছে আমার এক্সচেঞ্জ জোন। এখানে কি আছে, এপিথেলিয়াম। কি এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কি আছে, এন্ডোথেলিয়াম, সরি হ্যাঁ বেসমেন্ট মেমব্রেন, টাইপ 4 কোলাজেন, আর এখানে অ্যালভিওলার, ঠিক আছে। এগুলো আমি তুলে দিচ্ছি, এখানে শুধু আমি ব্লাডটা দেখাচ্ছি, মানে ব্লাড ভেসেল। আচ্ছা, এইটা যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, তাই ভাবছিলাম কি নতুন বলতে হবে, ঠিক আছে। এটা যাওয়ার আগে একটা জিনিস বলে দিতে হবে। এই যে আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে, এটা কে হেল্প করে, ব্লাডের মধ্যে কি আছে, আমাদের আরবিসি আছে, রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, ঠিক আছে। একটা হলো কণা আর একটা হলো কণিকা, দুটোর মধ্যে পার্থক্য কি, কণা মানে যার সাইজটা একটু বড়, কণিকা মানে একদম ছোট ছোট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ওই টিউব, টিউবিউল, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, কণা, কণিকা। মানে কণিকা মানে একদম অতি ক্ষুদ্র, আরবিসি কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই, আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখতে হবে, সেই জন্য কর্পাসেল বলা হয়। কর্পাসেল কথাটা বাংলা মানে কি, কণিকা মানে অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এই যে অক্সিজেনের ট্রান্সপোর্ট হয়, এটা কে হেল্প করে আমাদের, আরবিসির ভেতরে যে হিমোগ্লোবিন আছে, ঠিক আছে। আরবিসি রেড হয়, এখানে রেড কালার নেই বলে আমি এটা এইভাবে দেখাচ্ছি। আরবিসির স্ট্রাকচারটা কি হয়, বাইকনকেভ কনভেক্স। এটা হলো আরবিসির স্ট্রাকচার, একটা সেল একটা, ঠিক আছে। এর ভেতরে কি আছে, হিমোগ্লোবিন আছে, এটাকে বলি আমরা হিমোগ্লোবিন। আমি তো এটাই বলতে চাইছিলাম, মনে পড়ছে না, পড়া থেকে মনে পড়লো, ঠিক আছে। তো এই যে হিমোগ্লোবিন মলিকিউল, হিমোগ্লোবিনটাই বেসিক্যালি অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করে, ঠিক আছে। এবার হিমোগ্লোবিন জিনিসটা কি একটু ছোট্ট করে দেখে নিই। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্টে কে হেল্প করছে, আরবিসি। আরবিসির কোনটা, হিমোগ্লোবিনটা। হিমোগ্লোবিন কোথায় থাকে, আরবিসির ভেতরে থাকে, লোহিত রক্তকণিকার ভেতরে। তাহলে হিমোগ্লোবিন দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন, ঠিক আছে। হিমের স্ট্রাকচারটা দেখতে এরকম হয়, না মনে রাখলেও চলবে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, আরো সহজ করে দেবো আমি। এটার নাম কি আমি আর এগুলো বলবো না, বলে তো মাথা ভারী করবো না তোদের আমি, ঠিক আছে। প্রত্যেকটা নাম আছে। এটাকে টেট্রা পাইরোল রিং বলা হয়, মনে রাখতে হবে না, ঠিক আছে। এটা হিমের স্ট্রাকচার, ঠিক আছে। এর সেন্টারে কে আছে, আয়রন। আয়রন কি ফর্মে, ফেরাস ফর্মে আছে, ঠিক আছে। দেখ আমাদের ব্লাডে আয়রন থাকে, আমরা হিমোগ্লোবিন বিচার করি, ঠিক আছে। আয়রন কমে গেলে হিমোগ্লোবিন কমে যায়, তার কারণটা কি, যে হিমোগ্লোবিন তৈরি করতে গেলে মানে বেসিক্যালি হিম পার্টটাতে কে থাকে, আয়রন থাকে। আয়রনে কোন ফর্মে, ফেরাস ফর্মে থাকে। হিমোগ্লোবিনকে যদি অক্সিজেন ট্রান্সপোর্ট করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ফেরাস ফর্মে থাকতে হবে। আয়রন আরেকটা কি হয়, ফেরিক ফর্ম হয়। এই ফেরিক ফর্মে কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না। তাহলে হিমকে যদি অক্সিজেন ট্রান্সপোর্ট করতে হয়, তাহলে অবশ্যই সেটাকে ফেরাস ফর্মে থাকতে হবে, এটা জানতে হবে, ঠিক আছে। এবার এই এত জটিল জিনিস তুই ভুলে যা, আমি শুধু হিম জিনিসটাকে দেখানোর জন্য বললাম। হিমকে জাস্ট এইভাবে একটা জিনিস, গোল জিনিস মনে রাখ, ঠিক আছে। যার সেন্টারে কে আছে, আয়রন আছে, ফেরাস ফর্মে, ঠিক আছে। আর গ্লোবিনটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন, পেপটাইড চেন। সিম্পলি মনে রাখবে, প্রোটিন। প্রোটিন কি দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। মানে এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, দুটোর মধ্যে পেপটাইড বন্ড থাকে, এগুলো পড়েছিস হয়তো তোর, ঠিক আছে। এরকম পরপর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি হয়, এটাকে বলা হয় পলিপেপটাইড। তাহলে গ্লোবিন একটা চেন, যেটা, তাহলে এইটা হলো আমার হিম, আর হিমের সাথে জুড়ে দিলাম গ্লোবিন। এই জিনিসটার নাম হয়ে গেল কি, হিমোগ্লোবিন। হিম আছে, তার সঙ্গে গ্লোবিন চেন আছে, এটাকে বলা হয় হিমোগ্লোবিন মনোমার। হিমোগ্লোবিন এইচবি লিখি আমরা। মনো কথাটা মানে কি, ওয়ান বা সিঙ্গেল, মনোমার মানে একটা গঠনে একটা স্ট্রাকচার। এরকম 4টে হিমোগ্লোবিন মনোমার দিয়ে
একটা কমপ্লিট হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে 3টে হলো ফেরাস ফর্মে, আর একটা হলো ফেরাস ফর্মে 4টা। তাহলে এটাকে বলা হয় কি হিমোগ্লোবিন টেট্রামার। টেট্রা কথাটার মানে কি 4, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন টেট্রামার হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকিউল, ঠিক আছে। হয়তো পড়েছিস প্রোটিনের স্ট্রাকচার, পড়েছিস প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি স্ট্রাকচার পড়েছিস তো এগুলো। তো হিমোগ্লোবিনটা হচ্ছে বেসিক্যালি একটা কোয়াটার্নারি স্ট্রাকচার। আমি শুধু কোরিলেট করার চেষ্টা করি, তোদের বইয়ে যা আছে তার বাইরে আমি কিছু বলছি না, দূরে একটা আলাদা আলাদা বলছি, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন মলিকিউলটা হচ্ছে একটা টেট্রামার মলিকিউল, মানে 4টে হিমোগ্লোবিন মনোমার দিয়ে একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকিউল তৈরি হয়েছে, ঠিক আছে। এবার এই যে আয়রন ফেরাস ফর্মে থাকে, এক একটা মনোমার একটা করে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে। তাহলে একটা হিমোগ্লোবিন মলিকিউল কটা মলিকিউল অফ অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারবে? 4টে। ভেরি সিম্পল, ঠিক আছে। এবার এতগুলো জিনিস তোদের মনে রাখতে হবে না, তোদের একটা জিনিসই খালি মনে রাখতে হবে যে কি, যে একটা হিমোগ্লোবিন মলিকিউল একসঙ্গে ম্যাক্সিমাম 4টা অক্সিজেন মলিকিউলের সঙ্গে বাইন্ড করতে পারে, এইটা তোদের মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে আরো সিম্পলিফাই করে দিচ্ছি আমি। ধর এই একটা অক্সিজেন মলিকিউল, সরি হিমোগ্লোবিন মলিকিউল, তাহলে তার 4টা পকেট আছে যেখানে অক্সিজেন বাইন্ড করতে পারবে। এই একটা পকেট, এই একটা পকেট, 3টে হলো। তার একটা করে দিচ্ছি, এই একটা পকেট, ঠিক আছে। তাহলে এগুলোতে অক্সিজেন বাইন্ড করতে পারবে ম্যাক্সিমাম, তার বাইরে আর পারবে না, ঠিক আছে। তাহলে দেখ একটা হিমোগ্লোবিন মলিকিউলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 4টা অক্সিজেনের সঙ্গে বাইন্ড করা। তাহলে একটার সঙ্গে তার টোটাল ক্যাপাসিটি কত? 100%। এটাকে বলা হয় স্যাচুরেশন, মানে সম্পৃক্ত হওয়া, ঠিক আছে। তাহলে একটার সঙ্গে বাইন্ড করলে আমরা কত পার্সেন্টেজ বলবো? 25%। তাহলে ধর একটা হিমোগ্লোবিন মলিকিউল একটা অক্সিজেনের সঙ্গে বাইন্ড করেছে, তাহলে স্যাচুরেশন কত? 25%। দুটোর সঙ্গে বাইন্ড করলো, তাহলে কত স্যাচুরেশন? 50%। 3টের সঙ্গে বাইন্ড করলো, কত স্যাচুরেশন? 75%। 4টের সঙ্গে 100%। তার আর বেশি হবে না ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তাহলে 0 থেকে 100%। যদি 100 অক্সিজেন না থাকে তাহলে অক্সিজেন নেই, স্যাচুরেশন হয়নি, 100% আনস্যাচুরেটেড। একটা বাইন্ড করলো 25%, দুটো করলো 50%, 70, 100%, ঠিক আছে। তাহলে এইটা হলো কিন্তু শুধুমাত্র বাইন্ডিং ক্যাপাসিটি, যে একটা হিমোগ্লোবিন মলিকিউল কটা অক্সিজেন মলিকিউলের সঙ্গে বাইন্ড করতে পারে। একটা এক্সাম্পল দিই, যেমন ধর একটা গ্লাস আছে এখানে, ঠিক আছে। গ্লাসে আমি জল রেখি, তো হাফ গ্লাস ভর্তি রেখেছি আমি জলটা, ঠিক আছে। তাহলে আমি কি বলবো গ্লাসটা কতটা ভর্তি আছে? 50%, ঠিক আছে। এটা কিন্তু আমি টোটাল ক্যাপাসিটির সাথে 50% বলছি। এবার যেমন কতটা জল আছে যদি বলি, কিছু একটা ভলিউম হবে, সেটা 50 ml হতে পারে, 100 ml। গ্লাসের যে টোটাল ক্যাপাসিটি তার অর্ধেক। টোটাল ক্যাপাসিটি যদি 100 ml হয় তাহলে 50% মানে কত? 50 ml। যদি 100 ml ক্যাপাসিটি হয় তাহলে হাফ মানে কত? 50 ml, ঠিক আছে। তার মানে এবার দেখ এখানে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে যে আমি শুধুমাত্র বলছি যে কতটা মানে বাইন্ড করতে পারে, এটা হলো পার্সেন্টেজ স্যাচুরেশন। বা যদি বলি যে অ্যামাউন্ট অফ অক্সিজেন কতটা, এখানে একটা বলছি আমি গ্লাসটা কতটা ভর্তি আছে, কিন্তু যদি বলি অ্যাকচুয়ালি কতটা জল আছে, তাহলে একটা হলো পার্সেন্টেজ দিয়ে, আর একটা হচ্ছে আমাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি কতটা অক্সিজেন আছে। তাহলে এটা যেমন পার্সেন্টেজ যদি আমি বলি, বাট আমি যদি বলি যে অক্সিজেনের অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট অফ অক্সিজেন, তাহলে এটাও জানতে হবে। ভেরি সিম্পল জিনিস, এক্ষুনি বলে দিচ্ছি। তাহলে একটা পার্সেন্টেজ দিয়ে আমাদের বুঝতে হবে, আরেকটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কতটা অক্সিজেন কন্টেন্ট রয়েছে, ঠিক আছে। এটা হলো বাইন্ডিং ক্যাপাসিটি। আর জিনিস আমাদের জানতে হবে যে টোটাল কতটা অক্সিজেন কন্টেন্ট রয়েছে। একটা অ্যাডাল্ট পার্সনের নর্মাল হিমোগ্লোবিন কত? 15 গ্রাম পার 100 ml। মানে 100 ml ব্লাডে একটা অ্যাডাল্ট পার্সন, আমরা এখানে সবাই অ্যাডাল্ট, ঠিক আছে। সবার 15 থাকে না, কারো বেশি হয় কারো কম হয়, সেটা এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে আমরা করছি যে একটা অ্যাডাল্ট পার্সনের 100 ml যদি আমি ব্লাড নিই, সেখানে হিমোগ্লোবিন কত আছে? 15 গ্রাম, ঠিক আছে। আর 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে, এই ভ্যালুটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি যে 15 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে 15 গ্রাম হিমোগ্লোবিনে তাহলে কতটা অক্সিজেন থাকবে? তাহলে 15 × 1.34, ঠিক আছে।
এটা আমি বাড়িতে হিসেব করে আসলাম, এটা করলে মোটামুটি 20.1 ml হয়। ঠিক আছে, তাহলে 100 ml ব্লাডে যদি আমি বলি টোটাল অক্সিজেন, তাহলে আমরা বলতে পারি যে হিমোগ্লোবিন মলিকিউলগুলো 100% স্যাচুরেটেড। তাহলে বলছে 100% স্যাচুরেটেড 100 ml ব্লাড। যখন 100% স্যাচুরেটেড 100 ml ব্লাডে অক্সিজেন কতটা থাকবে? 20.1। ঠিক আছে, এবার দেখ এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট হয় আমাদের এতে, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যে অক্সিজেন মলিকিউল হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করছে। ঠিক আছে, তাহলে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করলো, তাহলে যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে তাকে আমরা কি বলি? অক্সি হিমোগ্লোবিন। এবং এই যে যতটা আমার অক্সিজেন এবার ব্লাডে আসলো, আমি ইনহেল করলাম, অ্যালভিওলা থেকে অক্সিজেন ব্লাডে গেল, আর্টারিয়াল ব্লাডে বলছি, টোটাল যে অক্সিজেনটা গেল তার মধ্যে 97% অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে যায়। তার টোটাল যে আমি অক্সিজেনটা নিচ্ছি তার 97% কার সঙ্গে বাইন্ড করে যাচ্ছে? হিমোগ্লোবিনের সাথে। তাহলে 97% অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাজ এ অক্সি হিমোগ্লোবিন। তাহলে বাকি পড়ে থাকলো 3%। এই 3%টা কোথা দিয়ে ট্রান্সপোর্ট হবে? ব্লাডে কি আছে? প্লাজমা আছে, সেই প্লাজমাতে প্লাজমাতে বেশি গেলে ওয়াটার আছে, ঠিক আছে, আরো কিছু অন্যান্য জিনিস আছে। এই 3%টা কি হয়? প্লাজমাতে ডিজলভ হয়ে যায়, প্লাজমাতে ডিজলভ, বা আরো বলতে পারে ডিজলভ ইন প্লাজমা। তাহলে এটা কিন্তু এমসিকিউ বা তোদের জানতে হবে যে অক্সিজেন ট্রান্সপোর্ট কটা ফর্মে হয়? দুটো ফর্মে, একদম পরিষ্কার মনে রাখবি যে অক্সিজেন ট্রান্সপোর্ট দুটো ফর্মে হয়। একটা হচ্ছে উইথ হিমোগ্লোবিন অ্যাজ এ অক্সি হিমোগ্লোবিন, সেটা কত? 97%, আর 3% প্লাজমাতে ডিজলভ হয়ে যায়। যে অক্সিজেনটা প্লাজমাতে ডিজলভ হচ্ছে দ্যাট ক্রিয়েটস পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। বুঝা যাচ্ছে? তাহলে এটা এখানে মনে রাখতে হবে যে 97% অক্সি হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্ট হচ্ছে, আর 3% হচ্ছে শুধুমাত্র প্লাজমাতে ডিজলভ হচ্ছে। এবার দেখ এই যে 97% হিমোগ্লোবিন বাইন্ড করছে, এর অ্যামাউন্টটা কত? 20.1। মানে 20.1টা হচ্ছে এত গ্রামটাকে, সরি এমএল যদি এটাকে ধরি আমি, এটা হলো কত? 97%। ঠিক আছে, আর প্লাজমাতে ছিল কত? 3%। এরও একটা ভলিউম হয় 0.3 ml হয়, টোটাল হয় কত? 24 ml হয়। ঠিক আছে, আলোচনার সুবিধার্থে শুধু 20 মনে রাখবে, এটা কিন্তু আমি লিখে রাখ যে অক্সিজেনের 97% যেটা আমরা বলছি তার অ্যামাউন্টটা হচ্ছে কত? 20.1। আর যেটা 3% ডিজলভ ইন প্লাজমা তার অ্যামাউন্টটা হচ্ছে কত? 0.3। টোটাল হচ্ছে কত? 20.4। এত কিছু ভুলে গিয়ে সিম্পলি মনে রাখবে কত? 20 ml। তার মানে 100 ml অফ ব্লাডে যখন অক্সিজেন 100% স্যাচুরেটেড তখন অ্যামাউন্ট অফ অক্সিজেন কত? 20 ml। এবার তুই বলতে পারিস 0.4টাকে আমি এমনি এমনি ছেড়ে দিলাম না, এমনি এমনি কিছু হয় না। তার পিছনে 0.4টা কেন বাদ দেওয়া হয় তার পিছনেও কার লজিক আছে, তোদের বইয়ে নেই, তোদের জানতে হবে না, হায়ার ক্লাসে গিয়ে পড়ো যে 0.4টা কোথায় চলে গেল, তারও একটা যুক্তি আছে। শুধু যুক্তি না, সেটা ভ্যালিড লজিক আছে। ঠিক আছে, তোদের মনে রাখতে হবে, সিম্পলি মনে রাখবে কি এবার বলে দিচ্ছি। আর্টারিয়াল ব্লাডে, মানে ধরো এইখানে এটা হলো অ্যালভিওলাস, এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 104, এটা হলো আর্টারিয়াল ব্লাড। এখানে যদি আমি 100 ml ব্লাডে ধরি, ঠিক আছে, তাহলে এখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত? 95 মিলিমিটার অফ মার্কারি, 100% স্যাচুরেশন। কিন্তু এই 100% স্যাচুরেশন হয় না বেসিক্যালি, ঠিক আছে, এরা 97% হয়। তার কারণটা কি সেটা পড়া যাক। ওই যে বললাম যে 3% চলে যাচ্ছে, মানে ওই 0.4টাও চলে যাচ্ছে, কোথায় গেল জানতে হবে না, তোদের মনে রাখবেন। ঠিক আছে, মানে যেটা আমার আইডিয়ালি 100% স্যাচুরেটেড হওয়ার কথা। এবার দেখ সোনা আমরা কিনতে যাই, তো আমরা সবসময় যে খাঁটি সোনা চাই, কিন্তু 100% খাঁটি হয় না, কিছুটা খাদ থাকে। তো ওই 3%টা খাদ, এই খাদটা কোথায় সেটা তোদের জানতে হবে না, ওটা হায়ার ক্লাসে গিয়ে পড়বে। ঠিক আছে, 97% স্যাচুরেশন হয়ে গেল। অ্যামাউন্ট অফ অক্সিজেন কত? 20 ml। ব্যাস, এই অবধি বুঝতে কোনো অসুবিধা? আর কোনো অসুবিধা না, বাস আলোচনা হয়ে গেল। এবার ট্রান্সপোর্টটা পড়তে 2 মিনিট লাগবে। তাহলে যখনই আমি 100 ml আর্টারিয়াল ব্লাড ধরছি তার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 95%, স্যাচুরেশন 100% হওয়ার কথা ছিল আইডিয়ালি 97%, তো বইও লেখা আছে 97 লেখা আছে। ঠিক সেই সময় অ্যামাউন্ট অফ অক্সিজেন কত? 20 ml।
এটা কিন্তু সবসময় মনে রাখবে, টোটাল ব্লাডে নয় কিন্তু, এটা সবসময় 100 ml ব্লাডটাকে আমরা কনসিডার করছি, ঠিক আছে। টোটাল ব্লাড ধরো 100 ml যদি হয় আমাদের, এটা আমি 100 ml কনসেপ্ট করছি। এবার যদি আমাদের ব্লাডের টোটাল কত, অ্যাডাল্টে কত 5 লিটার থাকে, মানে 5000 ml, ঠিক আছে। ওই হিসেবটা পরে আসছি, এটা না জানলেও চলবে এখন তোদের, ঠিক আছে। তাহলে এটা হলো 100 ml ব্লাডের কনফিগারেশন, বাকিটা আর খুব ইজি, আর কিছু নেই। এ অব্দি হয়ে গেছে তো বোঝা। এবার জিনিসটা কমপ্লিট করে দিচ্ছি। এবার দেখ, তাহলে এটা ছিল 159 মিলিমিটার অফ মার্কারি, এটা ছিল 104, ঠিক আছে, আর্টারিয়াল ব্লাড। এটা হলো 95 মিলিমিটার অফ মার্কারি, অক্সিজেন 97% স্যাচুরেটেড, অ্যামাউন্ট অফ অক্সিজেন হলো 20 ml, ঠিক আছে। এটা কত, 100 ml অফ ব্লাডে, 100 ml অফ আর্টারিয়াল ব্লাড। ভেনাস ব্লাডে কিন্তু কম থাকে, সেটা পরে আসছে, ঠিক আছে। এবার জিনিসটা কিছু না, তাহলে এবার আর্টারিয়াল ব্লাডে এবার কি, যখন হার্ট যখন আমাদের পাম্প করে, ঠিক আছে, আমাদের হার্টের স্ট্রাকচার দেখে নিই, তোদের বইয়ে দেওয়া আছে, একসঙ্গে বলে দিচ্ছি, জিনিসটা সহজ হয়ে যাবে। আর একটু ছোট করি এটা। সিম্পল স্ট্রাকচার হার্টের, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। এবার দেখ, রাইট সাইড যে আমাদের হার্টটা থাকে, এ কি করে, টিস্যু থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করে। বা একটা কথা বলে রাখি এখানে, যে ব্লাডে অক্সিজেন বেশি থাকে বা আর্টারিয়াল ব্লাড, ঠিক আছে, সেটাকে বলি আমরা অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। আর যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, সেটাকে আমরা কি বলি, ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। এবার ছোটবেলা থেকে এটা আমাদের শেখানো হয় যে শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত, এটা একদম ভুল কথা। শুদ্ধ বিশুদ্ধ বলে কোনো কথা হয় না, ওটা আমি জাস্ট ছোটবেলায় পড়ানোর জন্য, ঠিক আছে। অ্যাকচুয়াল কথাটা হলো অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড মানে যখন আমি 100% স্যাচুরেটেড ধরছি, মানে আর্টারিয়াল ব্লাডকে। অক্সিজেনেটেড ব্লাড মানে কথাটার মানে হলো আর্টারিয়াল ব্লাড, যেটা 100% হওয়া উচিত, কিন্তু আইডিয়ালি কত, 97%, 3% খাদ আছে, ঠিক আছে। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হলো কিন্তু ভেনাস ব্লাড, ঠিক আছে। এবার দেখ, এখান থেকে আমার আর্টারিয়াল ব্লাড শুরু হলো, তার আগে পর্যন্ত কি ছিল, ভেনাস ব্লাড। ভেনাস ব্লাড মানে হচ্ছে এটা টিস্যু থেকে এবার যাচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে ছেড়ে দিচ্ছে এখানে, এখানে অক্সিজেন আসছে, ঠিক আছে। এবার হচ্ছে যে ব্লাডটা ভেনাস সাইড থেকে যাচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য, সে অলরেডি 75% স্যাচুরেটেড থাকে নর্মাল অবস্থায়। মানে ধরো আমরা এখন সবাই এখন বসে আছি, এক্সট্রা কোনো কাজ করছি না, আমরা এক্সারসাইজ করছি না, কোনো ছোটাছুটি করছি না, বা শরীরের টেম্পারেচার ঠিক আছে, এনভায়রনমেন্ট ঠিক আছে, ঘাম হচ্ছে না, কিছু না, এটাকে বলা হয় আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। এখন যে কন্ডিশনে তোরা আছিস, কোনো চাপ নেই, কিচ্ছু নেই, ছোটাছুটি করতে হচ্ছে না, অতটা গরম নেই, টেম্পারেচার সহনশীলের মধ্যে রয়েছে, এই যে কন্ডিশনটা, এটাকে বলা হয় নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থা, ঠিক আছে, বাংলায় যেটাকে বলে। এই অবস্থায় যে ভেনাস ব্লাডটা যাচ্ছে ফর স্যাচুরেশন, ফর অক্সিজেনেশন, সেটা হচ্ছে অলরেডি 75% স্যাচুরেটেড। কথাটার মানে কি, যে 3টে অক্সিজেন মলিকিউল অলরেডি বাইন্ড করে আছে, আর যখন আমি অক্সিজেন নিচ্ছি তখন শুধুমাত্র একটা অক্সিজেন বাইন্ড করবে, ঠিক আছে। সে ডিঅক্সিজেনেটেড ব্লাড বলতে আমরা কি বুঝি, যে অলরেডি 75% স্যাচুরেটেড হয়ে আছে, ঠিক আছে। আর অক্সিজেনেটেড মানে শুধুমাত্র আরো নতুন করে একটা অক্সিজেন মলিকুল অ্যাড হবে, 100% স্যাচুরেশন হবে, যেটা আইডিয়ালি 97%, ঠিক আছে। সেই জন্য ওই শুদ্ধ বিশুদ্ধ বলে কিন্তু কিছু হয় না, দুটো সাইডে মানে আর্টারিয়াল ব্লাড, ভেনাস ব্লাড, দুদিকে অক্সিজেন রয়েছে, দুদিকে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, শুধুমাত্র প্রপোর্শনটা একটু কম বেশি। যেটা আমার আর্টারিয়াল ব্লাড, সেখানে অক্সিজেন বেশি আছে, সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, কিন্তু কম আছে। ভেনাস ব্লাডে অক্সিজেন কম, CO2 বেশি, কিন্তু সবগুলোই আছে। সেই জন্য
শুদ্ধ বিশুদ্ধ বলে কোনো কথা হয় না। অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড মানে 100%, ডিঅক্সিজেনেটেড মানে হচ্ছে অনলি 25% স্যাচুরেশন, মানে একটা অক্সিজেন মলিকিউল শুধু চলে গেছে, বাকি 3টে আসে কিন্তু। ঠিক আছে, আমি একটু পরেই বলবো যে যখন টিস্যুতে অ্যাকচুয়ালি অক্সিজেন ডেলিভারি হবে, এটা মানে হিমোগ্লোবিন, মানে অক্সিজেন হিমোগ্লোবিন আসছে, ঠিক আছে, যেটা 97% স্যাচুরেশন, বা 4টে কি অক্সিজেন মলিকিউল অ্যাড করে আছে, শুধুমাত্র একটা অক্সিজেন মলিকিউল ছেড়ে দেবে, 3টে নিয়ে কিন্তু সে মানে 3টে থেকে যাবে তার কাছে। ঠিক আছে, বাট একটা চলে গেল মানে 25, তার মানে কি যে 100 ml অফ ব্লাড যে অ্যামাউন্ট অক্সিজেন ক্যারি করছে, টিস্যুকে কতটা দেয়? অনলি 25%। 75% অ্যাজ ইট ইজ থেকে যায়, আবার লাংসে আসবে কতটা, আবার শুধু 25% নেবে। হ্যাঁ, এবার যখন আমি খুব ছোটাছুটি করছি, পরিশ্রম করছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, তখন সেটা অনেক বেশি হতে পারে, তাহলে পুরো অক্সিজেনটাই নিয়ে নিচ্ছে। এখানে যদি খুব বেশি অভাব হয় তাহলে কি পুরোটাই নিয়ে নেবে। ঠিক আছে, তো সেই জন্য আন্ডার নর্মাল ফিজিওলজি, এখানে আমরা যেটা পড়ছি ফিজিওলজি পড়ছি, কিন্তু কোনো ডিজিজ পড়ছি না। সেই জন্য আমাদের নর্মাল ভ্যালুগুলো মনে রাখতে, আমি খুব ছোটাছুটি করছি, অনেক বেশি অক্সিজেন তখন শুধু 25% হবে না, আরো অনেক বেশি নেবে। ঠিক আছে, বা টেম্পারেচার খুব বেশি বেড়ে গেছে, ঘাম হচ্ছে, মেটাবলিজম বেড়ে গেছে, বেশি অক্সিজেন লাগবে, তাহলে বেশি বেশি করে অক্সিজেন নেবে। ঠিক আছে, তাহলে এই যে 75% বা 100%, এটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার দেখ, যে ব্লাডটা এদিক থেকে যাচ্ছে মানে অক্সিজেন নেওয়ার জন্য, সে তাহলে কি 75% স্যাচুরেটেড। ঠিক আছে, এবার দেখ এখানে 100 ml অফ ব্লাডে, যেটা এখানে বললাম, এবার এই ব্লাডটা এবার টিস্যুতে আসছে, তাই তো? বুঝতে পারছিস না জটিল হয়ে যাচ্ছে? জটিল হয়ে যাচ্ছে, কি কিছু বলছিস না? হ্যাঁ, বুঝতে পারছিস তো? ঠিক আছে, তাহলে এই আর্টারিয়াল ব্লাড, এবার এটাতে কালই নেই, আছে ওগুলো তো পড়েছে। এটাও ভালো লিখছে না, এটা তো নেই, লিখছে না। ক্যাপটা ও মোটামুটি আসছে, ঠিক আছে যেটুকু, তাহলে এখানে আসবে। ঠিক আছে, এবার দেখ আমি আটার স্ট্রাকচার বলছি না, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে খালি, এটা হলো আর্টারি, মানে ধমনী যেটাকে বলছি। ঠিক আছে, এবার আর যত নিচের দিকে নামবে টিস্যুতে যাবে, এটা আস্তে আস্তে শুরু হবে। ঠিক আছে, এখানে যাওয়ার আগে ক্যাপিলারি তৈরি করে। ঠিক আছে, ক্যাপিলারির আগে গিয়ে আর্টারিটা সব থেকে শুরু হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? আর্টারিওল। ব্রঙ্কাস থেকে যেমন ব্রঙ্কিওল হলো, ঠিক আছে, মানে আস্তে আস্তে শুরু হচ্ছে, আর্টারি যখন ডিভাইড করছে আস্তে আস্তে যখন একদম টিস্যু লেভেলে চলে যাচ্ছে, যেখানে ক্যাপিলারি তৈরি করবে, আরো শুরু হয়ে যাবে, তো সেটা তাহলে কি হয়ে যাবে? আর্টারিওল। প্রথম ছিল আর্টারি মোটা, আস্তে আস্তে নাম যে শুরু হচ্ছে, হতে হতে আর্টারিওল হবে। এখানে ক্যাপিলারি তৈরি হয়, এটা হলো ক্যাপিলারি, এখানে সেল থাকে, তারপরে ভেনাস সিস্টেম শুরু হয়, এটাকে বলি আমরা ভেনিউল, তারপরে ভেন শুরু হয়। তাহলে ভেন মানে কি? তার ডায়ামিটার বড়, মোটা, আর ভেনিউল মানে আরো সব থেকে সরু। ঠিক আছে, আর্টারিওল সব থেকে সরু আর্টারি সিস্টেমের মধ্যে। অ্যাকচুয়ালি এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট যেটা হচ্ছে, মানে ডেলিভারি হচ্ছে, সেটা কোথায়? ক্যাপিলারি লেভেলে, এটাকে আমরা কি বলি? ক্যাপিলারি। ঠিক আছে, দেখ অক্সিজেন ট্রান্সপোর্ট জিনিসটা খুব ইজি, কিন্তু পুরো অ্যানাটমিটাই একটু বেশি জানতে হয়, বা না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, যেমন ধরো এই একটা আমার এখানে স্কিন টেস্ট ছিল, এখানে অক্সিজেন লাগছে, ঠিক আছে, তাহলে যেখানে যেখানে অক্সিজেন লাগছে বা যে সেলগুলোতে, সেখানে আর্টারিগুলো ক্যাপিলারি তৈরি করে। কারণ হচ্ছে এই ক্যাপিলারিতে শুধুমাত্র অক্সিজেনের ট্রান্সপোর্ট হয়, বাকি সিস্টেমটা যেমন ধরো এখানে আর্টারি থেকে, মানে হার্ট থেকে তৈরি হলো এয়ারটা, আর্টারি তৈরি হচ্ছে, এগুলোতে ট্রান্সপোর্ট, যেমন আমরা স্পিডে যেমন বললাম যে নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওল শুধুমাত্র ট্রান্সপোর্ট করছে, কন্ডাকশন হচ্ছে, কোনো এক্সচেঞ্জ হচ্ছে না। আর্টারি সিস্টেমের মধ্যেও কিন্তু তাই, এক্সচেঞ্জটা কোথায় হয়? শুধুমাত্র ক্যাপিলারি সিস্টেম, যেখানে যেখানে টিস্যু, যেখানে যেখানে অক্সিজেন দরকার, সেখানে ক্যাপিলারি ফর্মেশন হয়ে আছে।
তাহলে ক্যাপিলারির আগের আর্টারিটাকে বলি আমরা আর্টারিওল, তারপরে ক্যাপিলারি তৈরি, তারপর ভেনিউল, তারপর ভেন তৈরি হচ্ছে, ঠিক আছে এটাই। তাহলে এই যদি আমার টিস্যু হয় যেখানে অক্সিজেন লাগবে, এখানে ক্যাপিলারি আছে, ঠিক আছে, এটা হলো আর্টারিওল, এটা হচ্ছে ভেনিউল, আর এটা হলো ক্যাপিলারি। এখান থেকে অক্সিজেন আসবে, এখান থেকে CO2 বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে বেসিক্যালি ক্যাপিলারিটা হচ্ছে এক্সচেঞ্জ জোন। লাংসের ক্ষেত্রে এক্সচেঞ্জের আমরা কোনটা দেখলাম? অ্যালভিওলাস। টিস্যু যেখানে তৈরি হচ্ছে আর্টারিয়াল সিস্টেম, সেখানে ক্যাপিলারি তৈরি করেছে। ক্যাপিলারি তৈরি না হলে কিন্তু সেখানে এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এই যেখানে মানে আর্টারিয়াল ব্লাড আছে, যেটা বললাম যে 100 ml যদি আমি ব্লাড কনসিডার করি, যেটা হচ্ছে 95% কি আছে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, ঠিক আছে, 97% স্যাচুরেটেড, আর অ্যামাউন্ট অফ অক্সিজেন হচ্ছে কত, 20 ml। এখানে আসলে কি বার দেখ, এখানে কত পার্শিয়াল প্রেসার 95, আর সেলের মধ্যে কত বলেছিলাম 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। তাহলে এখানে মেকানিজমটা কি হবে, সিম্পল ডিফিউশন। প্রেসার গ্রেডিয়েন্ট কোথায়, ক্যাপিলারি থেকে টিস্যু বা সেলের মধ্যে, 95 এখানে 40, তাহলে প্রেসার ডিফারেন্স এই দিকে হচ্ছে। তাহলে এইদিকে ইজিলি কি হবে, এখানে ওই যে হিমোগ্লোবিন মলিকিউলের সঙ্গে 4টে অক্সিজেন মলিকিউল ছিল, শুধু একটাকে ছেড়ে দেবে, ওয়ান মলিকিউল, একটা মলিকিউলকে। এবার দেখ টোটাল আমার কত ছিল, 20 ml, এখানে 1/4 যাচ্ছে, 1/4 তাহলে কত হবে, 5 ml। তাহলে 20 ml এর মধ্যে শুধুমাত্র সেলকে কত দিল, 5 ml, আর 15 ml কিন্তু পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে 100 ml এর মধ্যে 5 ml বা 100%-এর মধ্যে 5%, তাহলে 20 ml এর 5% কত, 5 ml, ঠিক আছে। চারটে হয়, 5 5 5 5 5 4 20, তাহলে তিনটে 75% হলো, 25% শুধুমাত্র চলে গেল। তাহলে আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন 100 ml অফ ব্লাড টিস্যুতে কতটা অক্সিজেন দেয়, 5 ml। তোদের বয়সে এটুকু লেখা আছে যে টোটাল 20 ml থাকে, আর তার মধ্যে টিস্যু কতটা দেয়, 5 ml দেয়, এটাই তোদের বইয়ে লেখা আছে, ঠিক আছে। তাহলে ভেনাস সাইড থেকে যখন ব্লাডটা বার হবে, তখন আসে কি অক্সিজেন, তার ততক্ষণে দেখ অক্সিজেন তো দিয়ে দিল, ততক্ষণে হিমোগ্লোবিন আবার কার সঙ্গে বাইন্ড করে যাবে, কার্বন ডাইঅক্সাইড। ট্রান্সপোর্ট মেকানিজমটা পরে বলবো, আসলে সিম্পলিফাই করে এখন বলছি। তাহলে আমি যদি ভেনাস সাইডে চলে আসি এবার, ঠিক আছে, এবার দেখ ভেনাস সাইডে 100 ml ব্লাড নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে স্যাচুরেশন কত থাকবে এখানে, 75%, কারণ 25% বেরিয়ে গেছে, একটা অক্সিজেন মলিকিউল বেরিয়ে গেছে, ঠিক আছে। অ্যামাউন্ট কতটা ছিল, 20 ml, তাহলে এখানে কত পড়ে থাকবে, 15 ml। 75% স্যাচুরেশন হয়ে গেল, আর পার্শিয়াল প্রেসারটা এখানে কত হয়ে যাবে, 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখ বিশুদ্ধ রক্ত বলে কিন্তু কোনো কথা নেই, এখানে 100% ছিল, এখানে 75% হয়ে গেছে। অক্সিজেন ছিল 20 ml, এখানে হয়ে গেছে 15 ml, আর তার সঙ্গে প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়েছে, এটা পরে বলবো, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়েছে, তাহলে শুদ্ধ বিশুদ্ধ রক্ত বলে কোনো কথা নেই। অক্সিজেনেটেড, এদিকটা বলছিলাম অক্সিজেনেটেড ব্লাড, এটাকে বলছি আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড বা ভেনাস ব্লাড। আর যেটা হার্টের ক্ষেত্রে বলছিলাম, এটা হলে একটু কমপ্লিট করে দিই। এটা হলো রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। যখন টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, মানে মেটাবলিজম হওয়ার পরে, সেটা ভেনাস ব্লাড দিয়ে প্রথম ভেনিউলে আসবে, তারপর ভেনে আসবে, ভেনাস সিস্টেম দিয়ে কোথায় আসবে, রাইট সাইড অফ দ্য হার্ট, ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামে। এখানে ভালভ আছে, মেকানিজম ডিটেলস এখন বলবো না, লেফট ভেন্ট্রিকেলে আসে, ঠিক আছে। সরি, এটা রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে একটা এখানে আর্টারি তৈরি হয়, তার নাম কি, পালমোনারি আর্টারি। পালমোনারি কথাটার মানে কি, পালমোনারি কথাটার মানে হলো লাং, ফুসফুস, ঠিক আছে। তার মানে কি, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড এর কনফিগারেশনটা কি দেখবো আমরা, 100 ml এ পার্শিয়াল প্রেসার কত, 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। 75% স্যাচুরেটেড, অক্সিজেন কতটা আছে, 15 ml, ঠিক আছে এইটা। তাহলে এই ব্লাড রাইট সাইডে এসছে, রাইট সাইডে হার্ট থেকে পালমোনারি আর্টারি দিয়ে যাবে, পালমোনারি আর্টারির ব্লাডটা কোথায়, লাংসে চলে যাচ্ছে। সেই পালমোনারি আর্টারি এবার কি হবে, দুটো লাং আছে আমাদের, দুটো ডিভাইড করবে, একটা আর্টারি ডান দিকে ফুসফুস, একটা বাঁ দিকে যাবে। সেই আর্টারি ডিভাইড হতে 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 প্রত্যেকটা অ্যালভিওলার পাশ দিয়ে চলে গেছে। মানে ধর এই যদি আমার পালমোনারি আর্টারি উঠছে, ঠিক আছে, তাহলে দুটো ফুসফুস তো, দুটো ডিভাইড করবে, একটা চলে গেল কোথায়, রাইট সাইড লেফট সাইডে, এখানটা লাংস আছে, এখানে একটা লাংস আছে,
ওইটা ডিভাইড করতে শুরু করবে, করতে করতে যতগুলো অ্যালভিওলাই আছে প্রত্যেকটার পাশ দিয়ে পাস করবে, ঠিক আছে। আবার ঠিক একই রকম ভাবে ওই অ্যালভিওলাই থেকে সমস্তগুলো অ্যাড হয়ে 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 আবার কি হবে, এটাতে এন্ট্রি নিচ্ছে, এখান থেকে আর্টিফিশিয়াল বের হবে, এখান থেকে বের হবে, বের হয়ে আলটিমেটলি একটা একটাতে কনভার্ট হবে, হয়ে একটা হয় না, বেসিক্যালি চারটে হয়, ওটা বোঝানোর জন্য বলছি আমি। তারপরে সেই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় আসবে, লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, লেফট ভেন্ট্রিকেলে আসবে, বা লেফট ভেন্ট্রিকেল থেকে কি বার হয়, অ্যাওর্টা, মানে আর্টারিয়াল সিস্টেম। যখন লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করবে সে ব্লাডটা তখন গোটা বডিতে ছড়িয়ে পড়বে, সেটা প্রত্যেকটা টিস্যুতে চলে যাবে, ঠিক আছে। আবার টিস্যু থেকে ইউটিলাইজ হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আবার রাইট সাইডে আসবে, রাইট সাইড থেকে পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে যাবে, এবং সেটা ব্রাঞ্চ হয়ে হয়ে প্রত্যেকটা অ্যালভিওলার পাশ দিয়ে গেছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে, অক্সিজেন নেবে, আবার প্রত্যেকটা অ্যাড হয়ে এটাকে আমরা কি বললাম, এটা পালমোনারি ভেন হবে, এটা চারটে থাকে বেসিক্যালি, একটা হয় না, পালমোনারি ভেন, ঠিক আছে। পালমোনারি ভেন দিয়ে লেফট সাইড লেফট অ্যাট্রিয়ামে আসবে, সে লেফট ভেন্ট্রিকল, আবার লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে আবার গোটা বডিতে ছড়িয়ে দেবে। তাহলে এইভাবে চলছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট চলছে, এটা সবসময়। তাহলে এই যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এটা দুটো সিস্টেম হেল্প করে প্রাইমারিলি, একটা হলো লাং, আর সেটা ট্রান্সপোর্ট করতে বা আবার টিস্যু থেকে নিয়ে আসতে গিয়ে হেল্প করে আমাদের হার্ট। লাং এবং হার্ট দুটো একসাথে কোঅর্ডিনেট করে কাজ করে, ঠিক আছে। যখন অক্সিজেনের আমাদের খুব দরকার বেড়ে, ধর আমাদের শ্বাসকষ্ট হচ্ছে বা আমি হাঁটাচলা করছি, তখন দেখবি যে আমাদের শ্বাস প্রশ্বাসটা বেশি বেড়ে যায়, কারণ বেশি বেশি অক্সিজেন নিতে হচ্ছে, হার্টও খুব দ্রুত চলে, কারণ তাকেও অক্সিজেন ডেলিভার করতে হবে, আবার যে কার্বন ডাইঅক্সাইড তৈরি তাকেও নিয়ে আসতে হবে। তাহলে যখন আমাদের নিড বেড়ে যায়, ঠিক আছে, সেটা এক্সারসাইজ যে কোনো কন্ডিশনে হার্ট এবং লাং দুটোই বেড়ে যায়। এটা কিভাবে সেগুলো তো তোদের বই আবার আছে, কোঅর্ডিনেশন, ওগুলো পড়াবো তখন যে কিভাবে হয় না হয়, ঠিক আছে। দেখে অক্সিজেন ট্রান্সপোর্ট জিনিসটা খুব ইজি, ঠিক আছে, কিন্তু এই মেকানিজমগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। জটিল হয়ে গেল না সহজ লাগলো? আচ্ছা, অ্যানাটমিতে আরেকটা জিনিস মিস করেছে, সেটা পরে বলে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। অক্সিজেনটা যখন শুরু করলাম, অক্সিজেনটাই শেষ করি। তাহলে এবার দেখ, আমাদের ট্রান্সপোর্টের মেনলি দুটো জায়গায় তৈরি হলো, একটা লাংসে ফুসফুসে অ্যালভিওলাস আছে, ঠিক আছে, এখানে ব্লাড ভেসেল, আর টিস্যুতে আমরা কি দেখলাম, ক্যাপিলারি, এখানে টিস্যুতে অক্সিজেন হচ্ছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখ, অক্সিজেন এইদিকে ফ্লো করছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, ঠিক আছে, এখানে অক্সিজেন আসছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি দেখ, আমাদের লাংসে কি হচ্ছে, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করছে, আর টিস্যুতে কি হচ্ছে, হিমোগ্লোবিন অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে আমি সংগ্রহ করছি, এখানে খরচা করছি, রবিনহুডের মতো আমি একটা জায়গা থেকে চুরি চামারি করে নিচ্ছি আর গরিব লোককে দান করছি, ঠিক আছে। তো হিমোগ্লোবিন মলিকিউল লাগবে সেই জিনিসটাই করছে, এখানে নিচ্ছে, যার দরকার তাকে দিয়ে দিচ্ছে। তার মানে ফুসফুস বা অ্যালভিওলাসে, ঠিক আছে, এখানের যে কন্ডিশনগুলো থাকে সেগুলো কি ফেভার করে, অক্সিজেন মলিকিউলকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে ফেভার করে, আর টিস্যুতে উল্টোটা, মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ডিসোসিয়েট করতে হেল্প করে, ঠিক আছে। নর্মালি আমরা এখানে দেখব, এখানে আমরা কি দেখলাম, যে পার্শিয়াল প্রেসার এখানে কত 159, এখানে কত 40, তার মানে এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি, তাই তো, অ্যাজ কম্পেয়ার টু টিস্যু, এখানে পার্শিয়াল প্রেসার কি কম। এটা একদম লিখে রাখ, তোদের বইয়ে আছে, একদম সামারি করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যালভিওলাসে হচ্ছে পার্শিয়াল প্রেসার অক্সিজেন বেশি, এখানে কম, ঠিক আছে। এখানে স্যাচুরেশন বেশি ছিল না কম, ডেফিনেটলি বেশি, এখানে টিস্যুতে কম হবে, ঠিক আছে। এখানে স্যাচুরেশন বেশি, মানে পার্সেন্টেজ অফ স্যাচুরেশন বেশি, এইখানে কম। এবার দেখ, টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ঠিক আছে, আমি শর্ট করে বলছি, এই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সঙ্গে বাইন্ড করে যায়, তাই তো, কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর এটা ডিভাইড করে গিয়ে আবার হাইড্রোজেন প্লাস মানে প্রোটন তৈরি করে, প্লাস বাইকার্বনেট তৈরি করে। এটা সিম্পলি করে বললাম, এরপর ডিটেলস এটা বলবো, সিম্পলিফাইড করে বললাম, ঠিক আছে। তার মানে কি, যে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড তো বেশি করে তৈরি হয়, তার মানে যেখানে যত বেশি কার্বন ডাইঅক্সাইড সেখানে মানে হাইড্রোজেন বা প্রোটনও বেশি বেশি থাকবে। তাহলে এইখানে কি, প্রোটনের কনসেন্ট্রেশন কম, ঠিক আছে, এইখানে প্রোটনের কনসেন্ট্রেশন কি বেশি, ঠিক আছে।
এবার আমাদের বডির যে কোর টেম্পারেচার সেটা একটু বেশি হয়, তাহলে টেম্পারেচারটা এখানে তুলনামূলক কম, তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে কম আর এখানে টেম্পারেচার বেশি, ভেতরে বেশি টেম্পারেচার হয়। ঠিক আছে, তাহলে এবার দেখ যে বেশি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, হাইড্রোজেন কনসেন্ট্রেশন কম, লেস টেম্পারেচার, এই কন্ডিশনগুলো আমাদের কি ফেভার করে, হিমোগ্লোবিন মলিকিউলকে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে হেল্প করে। বুঝা গেল? আর যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম, টেম্পারেচার বেশি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি, মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, H+ বেশি মানে কি অ্যাসিড, আর H+ কম মানে অ্যালকালি। ঠিক আছে, এই কন্ডিশনটা আমাদের কি ফেভার করে, অক্সিজেনকে ডিসোসিয়েট হতে মানে অক্সিজেনকে মানে ডেলিভার করতে হেল্প করে। এই জিনিসটা বোঝা গেল কি? বোঝা গেল? তোদের বইতে পরিষ্কার লেখা আছে, এত কিছু মনে রাখতে হবে না, সিম্পলি মনে রাখবে লাংসের কাজ হলো অক্সিজেনের সঙ্গে বাইন্ড করা। তাহলে এখানে যা কন্ডিশনগুলো থাকবে ন্যাচারাল সেটা কাকে ফেভার করবে, অক্সিজেন বাইন্ড করতে হেল্প করবে। আর যখন টিস্যুর কাজ হচ্ছে অক্সিজেন নেওয়া, তাহলে সেখানকার যে কন্ডিশনগুলো থাকবে সেটা কি ফেভার করবে, যে অক্সিজেন হিমোগ্লোবিন অক্সিজেনকে ডিসোসিয়েট করতে হেল্প করবে। ঠিক আছে, এখানে আমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি, এটা অলরেডি জানি, এখানে 115 40 হয়ে গেল। টেম্পারেচার এখানে কম থাকে, টেম্পারেচার বেশি হবে। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি মানে H+ বেশি, তাহলে H+ বেশি এখানে H+ কম। তাহলে এই কন্ডিশনগুলো ফেভার করছে হিমোগ্লোবিন মলিকিউল অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে, আর এই কন্ডিশনগুলো ফেভার করছে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটাকে ডিসোসিয়েট করতে। বোঝা গেল না? খুব কঠিন হয়ে গেল? খুব সিম্পল জিনিস। ঠিক আছে, ঠিক আছে, এগুলো নাম আছে একটা, এখন আমি বলছি না, বলতে এটা বোহর এফেক্ট বলে, এটা হেলডেন এফেক্ট বলা হয়, তোদের বইয়ে মেনশন নেই, আমি বলছি এটা মনে রাখতে পারিস, এটা বোহর এফেক্ট বলা হয়, এটা মনে রাখতেই পারিস, বোহর এফেক্ট। বোহর এফেক্টটা কিছুই না, বোহর কথাটা মানে মনে রাখবি যে টিস্যু লেভেলে যে ঘটনাগুলো ঘটছে দ্যাট ইজ বোহর এফেক্ট, কিছুই না। তাই এটা আমি নাম নাও দিতে পারতাম, বোহর সাহেব উনি আসলেন, ডিসকাস করলেন এত কিছু, ঠিক আছে, তার মনে হলো আমার নামটা জুড়িয়ে দিই, তাহলে মানুষ আমার নামটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে পুরো ঘটনার নাম দিয়ে দিল বোহর এফেক্ট, চালাকি করে নামটা দিয়ে দিল, তার নামটা আছে কষ্ট করে মনে রাখতে হবে, আর কিছুই না। ঠিক আছে, এই জন্য তোদের বই নামটা দেয়নি, না জানলেও চলবে। ঠিক আছে, তাহলে যেখানে টেম্পারেচার বেশি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি, পার্শিয়াল প্রেসার অক্সিজেন কম, দ্যাট হেল্পস ফর অক্সিজেন ডিসোসিয়েশন ফ্রম হিমোগ্লোবিন মলিকিউল। ঠিক আছে, সে এফেক্টারের নাম হচ্ছে, ঘটনার নামই হচ্ছে বোহর এফেক্ট, আর কিছুই না। ঠিক আছে, এই অব্দি বোঝা গেছে? টাইম কত হলো? ঠিক আছে, রবিবার আছে, আর একটু তো চাপ নেই তো, আর 5-10 মিনিট। ঠিক আছে, এই অব্দি বোঝা গেছে তো? ঠিক আছে, অ্যানাটমিতে একটা জিনিস মিস করেছে, থাক আজকে পরদিন এসে বলে দেবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর এর নামটা যদি মনে রাখতে চাস, যদি বলছি লিখে রাখ, কোনোদিন মনে রাখার চেষ্টা করবে না, এটা হেলডেন এফেক্ট বলা হয়। যদি মনে রাখ, যদি বললাম, হ্যাঁ। এবার আমরা ছোটবেলায় যখন পড়তাম, মানে যখন MBBS পড়তাম, মনে রাখতে পারতাম কোনটা বোহর আর কোনটা হেলডেন, কনফিউজ হয়ে যেতাম। একটা হলে ঠিক আছে, ঠিক আছে, তো বোহর এফেক্ট টিস্যু লেভেল আর হেলডেন। ঠিক আছে, আমরা মনে রাখতাম হেলডেনের এল, এল মানে লাং, আর লাং মানে কি অ্যালভিওলাই। ঠিক আছে, তাহলে অ্যালভিওলাই যেটা সেটা হেলডেন এফেক্ট, এল ফর লাং। আর তাহলে একটা জিনিস পড়ে তাহলে সেটা বোহর এফেক্ট, আমরা এইভাবে মনে রাখতাম, এখন এমনি মনে থাকে, তো জন্য বলে দিলাম। ঠিক আছে, লিখে রাখ খাতায়, মনে রাখতে হবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই ছোট্ট করে, এটা তোদের বইয়ে মেনশন নেই, কিন্তু অনেক সময় MCQ দিয়ে দেয়, আমি দেখেছি। ঠিক আছে, খুব সিম্পল জিনিস, এটা আমার জটিল কিছুই না। এগুলো কি স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, নিউমো কথাটার মানে কি, নিউমো কথাটার মানে হলো এয়ার। ঠিক আছে, এখানে এয়ার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এয়ার স্পেস মানে অ্যালভিওলাই। ঠিক আছে, তাহলে অ্যালভিওলাই যে সেলগুলো আছে এগুলো তো সেল, সাইট কথাটার মানে কি সেল। ঠিক আছে, তাহলে যে সেলগুলো, যে এপিথেলিয়াম গুলো মানে স্কোমাস এপিথেলিয়াম লাংসে আছে, তার নাম কি বলবো আমরা, নিউমোসাইট। এটা সিম্পলি হলো সেল। ঠিক আছে, এটা অ্যালভিওলাসে আছে, তার নাম হয়ে যাবে বেসিক্যালি নিউমোসাইট, একটু জাস্ট টেকনিক্যাল নেম, জিনিসটা আর কিছুই না। ঠিক আছে, মানে আমাদের যেমন কারো ডাক নাম থাকে, ডাক নাম হলো সেল, আর ভালো নাম হচ্ছে নিউমোসাইট। ঠিক আছে, কাগজ জনি বলা হলো, ভালো নাম তো আব্দুর রহমান, এই টাইপের আর কি। ঠিক আছে, সেল হচ্ছে ডাক নাম ইন জেনারেল, আর যদি আমি খুব মানে একদম প্রপার নেম বলতে নিউমোসাইট। ঠিক আছে, এগুলো দু রকমের হয়, জাস্ট মনে রাখার জন্য বলছি, টাইপ 1 হয় আর টাইপ 2 হয়। ঠিক আছে,
টাইপ 2। এবার একটা জিনিস মনে রাখতে হবে, দেখ অ্যালভিওলাকে যদি কোলাপস করে যায় না, মানে চুপসে গেলে খুব মুশকিল আছে, ওপেন করা খুব মুশকিল। আমাদের বডি সবসময় চেষ্টা করে যে কোনো কন্ডিশনে অ্যালভিওলাগুলোকে ওপেন রাখতে। যদি একবার কোলাপস করে যায় তাকে খোলার সম্বন্ধে তাকে ভেন্টিলেশনে দিতে হবে, মানে আইসিইউতে ভর্তি হতে হবে তাকে, ঠিক আছে। তাহলে আমাদের শরীর সবসময় চেষ্টা করে অ্যালভিওলাগুলোকে ওপেন রাখতে, কোলাপস যাতে না করে যায়। কোলাপস করে গেলে মুশকিল একেবারে, ঠিক আছে। এই যে কোলাপস করে না, তার মেকানিজম থাকতে হবে, এমনি এমনি তো হবে না, ঠিক আছে। সেই মেকানিজমটাকে রাখার জন্য এই টাইপ 2 নিউমোসাইক্লো একটা কেমিক্যাল তৈরি করে, ঠিক আছে। তার নাম হচ্ছে সারফেক্ট্যান্ট, ঠিক আছে। এই সারফেক্ট্যান্ট বেসিক্যালি ওই অ্যালভিওলার কোলাপস হওয়া থেকে বন্ধ করে। এবার মেকানিজম কি নাকি, যেমন ধর যদি এটা একটা অ্যালভিওলাই হয়, ঠিক আছে, এ সবসময় চাই কোলাপস করে যেতে, মানে বন্ধ হয়ে যেতে, ঠিক আছে। কিন্তু এই কেমিক্যালটা কি করে, সারফেস টেনশনটাকে কমে এটা ডাইলেট করতে সাহায্য করে, সেটা সারফেক্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। যেটা বেসিক্যালি এমসিকিউ আছে যে সারফেক্ট্যান্ট কে তৈরি করে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, আরও দু একটা দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিসে মনে রাখবি যে টাইপ 2 নিউমোসাইট কি তৈরি করে, সারফেক্ট্যান্ট তৈরি করে। এই সারফেক্ট্যান্টের কাজটা কি, অ্যালভিওলাসটা কোলাপস হওয়া থেকে বন্ধ করে। এমসিকিউ যেটা আসবে সেটা হলো যে হুইচ টাইপ অফ নিউমোসাইট প্রডিউস সারফেক্ট্যান্ট, অ্যান্সারটা হলো টাইপ 2 নিউমোসাইট। বাকি সব ভুলে যাবো, খালি একটা কথাই মনে রাখ, যেটা বলতে চাইলাম আমি, যে টাইপ 2 নিউমোসাইট সারফেক্ট্যান্ট তৈরি করে, বাস, আর কিচ্ছু বলে। সারফেক্ট্যান্ট কি করে, ওই অ্যালভিওলাসে কোলাপস হওয়া থেকে প্রিভেন্ট করে, বাস এটুকু, দুটো কথা মনে রাখ, ঠিক আছে। তাহলে সারফেক্ট্যান্ট তৈরি করে টাইপ 2 নিউমোসাইট, সারফেক্ট্যান্টের কাজটা কি, অ্যালভিওলাসটা কোলাপস হতে দেন। এটাই তোদের এমসিকিউ, ওটাই আসে, অনেক সময় দু একটা এমসিকিউ বাইরে থেকে দিয়ে দেয়, ঠিক আছে। আমি এরকম প্রথম বেশি দু একটা উল্টো পাল্টা বলে দিয়েছিলাম, আমরা আসবে না, দু চারটা মাঝে মাঝে এসে যায়, সেই জন্য ওটা বললাম, ঠিক আছে। তাহলে বেসিকটা কি মনে রাখবি, যে সারফেক্ট্যান্ট কে তৈরি করে, অ্যান্সারটা বল, টাইপ 2 নিউমোসাইট, বাস এটাই মনে রাখবি। এরপর দিন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর একটু কি আছে দেখি, ঠিক আর একটু বলে তোদের কটা থেকে নেক্সট ক্লাস, কটা থেকে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলি তাহলে, ঠিক আছে। এবার এই যে অক্সিজেনের অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন, এবার দেখ একটা হিমোগ্লোবিন মলিকিউল, ঠিক আছে, চারটে পকেট আছে, 1 2 3 4, ঠিক আছে। এবার ধর হিমোগ্লোবিন মলিকিউলটা এখন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করেনি, প্রথম বাইন্ড করবে, ঠিক আছে। হিমোগ্লোবিন মলিকিউলটা কোয়াটারনারি স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচার পড়ে, যেটা আমি প্রথমে বললাম, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারসারি হয়ে কোয়াটারনারি হয়। ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কোয়াটারনারি স্ট্রাকচার প্রোটিন হচ্ছে কি হিমোগ্লোবিন, তোদের বইয়ে আছে, 11 চ্যাপ্টারে আছে, ওই বায়োমলিকিউল চ্যাপ্টারে, ঠিক আছে। এবার হচ্ছে যে যখনই একটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করলো, ঠিক আছে, এবার কি হয়, প্রথমে অক্সিজেন মলিকিউল, হিমোগ্লোবিন মলিকিউল অক্সিজেনের সঙ্গে বাইন্ড করেনি, প্রথম একটা মলিকিউলের সঙ্গে বাইন্ড করলো, মানে 25% স্যাচুরেট হলো, বা 5 ml অক্সিজেন অ্যাড হলো, ঠিক আছে, দুটো ভাষায় বলতে পারি আমি। এবার কি হয়, যে প্রথম পকেটটার একটা কি হলো, অক্সিজেন বাইন্ড করাটা কি একটা অ্যাফিনিটি থাকে, ঠিক আছে, যেটা বললাম যে হিমের যে ফেরাস আয়রনটা থাকে, ঠিক আছে, একটা বন্ড দিয়ে এটা অ্যাড হয়, ঠিক আছে। তাহলে যখনই একটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করলো, তারপরে হিমোগ্লোবিন মলিকিউলের স্ট্রাকচারাল চেঞ্জ হয়, ঠিক আছে। তখন এই যে সেকেন্ড পকেটটা, এর অক্সিজেনে বাইন্ড করার তীব্রতা, অ্যাফিনিটি আরো বেড়ে যায়, আর একটা দ্রুত মানে তাড়াতাড়ি বাইন্ড করলো। যে দুটো বাইন্ড করলো তার আবার স্ট্রাকচারাল চেঞ্জ হয়, এটা কনফরমেশনাল চেঞ্জ বলে, ঠিক আছে। যে থার্ড পকেটটা, তার অক্সিজেনের সঙ্গে বাইন্ড করার অ্যাফিনিটি আরো বেশি বেড়ে যায়। যেই তিনটে বাইন্ড করলো, ফোর্থ পকেটটার আরো মানে অ্যাফিনিটি মানে আরো বেশি বেড়ে যায়, এবং খুব তাড়াতাড়ি র্যাপিডলি বাইন্ড করে, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, বাইন্ড হলো, সেকেন্ড পকেটে অ্যাফিনিটি আরো বেড়ে গেল, দুটো অ্যাড হলো, থার্ড পকেটে অক্সিজেন বাইন্ড করার অ্যাফিনিটি আরো বেশি বেড়ে গেল, এবার ম্যাক্সিমাম একদম ইচ্ছে হয়ে গেল, ঠিক আছে, বাইন্ড করে গেল স্যাচুরেটেড। মানে আমি ধর একটা মিষ্টি খেলাম, মানে প্রথম ইচ্ছে একটা মিষ্টি খাই, খেয়ে দেখলাম টেস্ট আরো ইচ্ছে বেড়ে গেল, আবার সেকেন্ড খেলাম, আরো ইচ্ছে বেড়ে গেল, থার্ড খেলাম, আরো ম্যাক্সিমাম ইচ্ছে, ফোর্থ খেলাম, আর খেতে পারছে না। এই ঘটনাটা ঘটে অক্সিজেন। এবার ধর যদি আমি এটাকে মানে কার্ভ দিয়ে প্লট করি, ঠিক আছে, যদি এরকম সিম্পল হতো যে ঠিক আছে একটা বাইন্ড করলো, দুটো বাইন্ড করলো, ঠিক আছে, যদি আমি সেটা কার্ভ দিয়ে দিই তাহলে সিম্পল একটা কার্ভ হয়ে যেত, ঠিক আছে, যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অ্যাফিনিটি আস্তে আস্তে বাড়ছে।
কিন্তু আমি কি দেখছি এখানে যে প্রথম বাইন্ড করার পরে অ্যাফিনিটিগুলো আস্তে আস্তে বাড়ে, তাহলে কার্ভটা কিন্তু স্ট্রেট হবে না, কার্ভটা সিগময়েড শেপেড হয়ে যায়। আমি ছোট ছোট করে বলছি, সব বইয়ে তোদের আছে, ঠিক আছে। এবার ধর আমি এই যে অক্সিজেন অ্যাসোসিয়েন্ট নামে প্লট করছি, এদিকে আমি রাখলাম কি পার্সেন্টেজ স্যাচুরেশন, ঠিক আছে। এবার ধর এটা 0 হলো, এটা হলো 25%, ঠিক আছে। তারপরে কত হবে 50%, তারপরে কত হবে 70%, তারপরে হবে 100%, তার বেশি তো আর হবে না, ঠিক আছে। ও না না, এটা ভুল বলছি আমি, এদিকে রাখবো পার্সিয়াল প্রেসার, তাহলে এদিকে থাকবে আমার কি পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন, ঠিক আছে। এটা 0 হতে পারে, টিস্যুতে আমরা কত দেখলাম 40, ঠিক আছে। তারপরে 40 হলো, ঠিক আছে। এবার 100 এর দিকে আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে। এবার এদিকে স্যাচুরেশনটা রাখছি, 0 হলো, 25, 50, 70, তারপরে হলো 100, ঠিক আছে। এটা পার্সেন্টেজ, মানে স্যাচুরেশন হচ্ছে, এদিকে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন রয়েছে, ঠিক আছে। এবার দেখ, যখন 100% স্যাচুরেটেড, ঠিক আছে, তখন পার্সিয়াল প্রেসারটা কত ছিল, ওই 90, পার্সিয়াল প্রেসার, হ্যাঁ পার্সিয়াল প্রেসার ছিল তো 95, ঠিক আছে। মানে এই জায়গাটা ধর, এই জায়গায় 95% পার্সিয়াল প্রেসার, 95 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। আবার যখন 75% স্যাচুরেশন, ঠিক আছে, মানে যখন হচ্ছে ব্লাড সেল, তখন কত ছিল 40%, তাহলে এটা হলো আমার যদি, এটা হলো 40, এখানে হলো 40 মিলিমিটার অফ মার্কারি, এই দুটো ভ্যালু মনে রাখে। এবার দেখ, তাহলে যদি এরকম হতো যে পরপর অক্সিজেন মলিকিউলগুলো বাইন্ড করে যাচ্ছে, তাহলে কার্ভটা কিরকম হয়ে যেত, সিম্পলি এরকম হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে, যত অক্সিজেন বাইন্ড করছে অ্যাফিনিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে তারপর স্যাচুরেটেড 100%, ঠিক আছে। তাহলে কার্ভটা সোজা না হয়ে গিয়ে কিরকম হবে, সিগময়েড হবে, এরকম, ঠিক আছে। এটা 100% স্যাচুরেটেড, মানে বাড়তে 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 গিয়ে ম্যাক্সিমাম এই অবধি নিয়ে আসতে হবে আমাকে, না যে 95 দেখিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ, তাহলে এখানে হলো যখন 40, এখানে একটু কম করি আমি, এখানে 40টা এখানে দেখাই, ঠিক আছে। মানে 40 মিলিমিটার মার্কারিতে কত 75% স্যাচুরেটেড হবে, ঠিক আছে। আর এইটা একটু এদিকে নিয়ে আসি সুবিধার জন্য, এটা 95 রাখলাম আমি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 95 মিলিমিটার মার্কারিতে কত 100% স্যাচুরেটেড দেখতেই পাচ্ছিস, ঠিক আছে। আর এখানে 75টাকে আর একটু নিচে করে দিই, এখানে 40টা এখানে, এটা যদি 75, তাহলে এই অবধি নিয়ে গেলাম আমি, ঠিক আছে, এইটা, ঠিক আছে। এবার ছবিটা ঠিক হলো। তাহলে দেখ, এইটা হচ্ছে কত 40 মিলিমিটার মার্কারি, মানে ভেনাস ব্লাডে স্যাচুরেশন কত 75%, ঠিক আছে। আর যখন 95 বা 100 স্যাচুরেশন, তখন স্যাচুরেশন কত 100%, ঠিক আছে। তাহলে দেখ, এই অ্যামাউন্ট অফ অক্সিজেনটা ডেলিভার হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি টোটাল কন্টেন্টটাকে ধরি, আমি কত ছিল 20 ml, ঠিক আছে। তাহলে যখন 75 থেকে 100 হচ্ছে, অক্সিজেন কতটা ছেড়ে দিচ্ছে টিস্যুতে 5 ml, তাহলে এটা যদি 5 ml হয়, তাহলে এটা কত 15 ml, ঠিক আছে। এই কার্ভটাকে বলা হয় অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বা ওডিসি, তোদের বই যেটা লেখা আছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, ঠিক আছে। তার ডিসোসিয়েশন কতটা হচ্ছে নর্মাল কন্ডিশনে অনলি 25%, যেখানে প্রেসার চেঞ্জ কত 40, 95 যেটা 100% স্যাচুরেশন বা 97 যেটা আমরা বলি। আর যখন 40 মিলিমিটার মার্কারি হচ্ছে, তখন 75% স্যাচুরেটেড। তাহলে এই অ্যামাউন্ট অফ অক্সিজেন কি হচ্ছে টিস্যুতে ডেলিভার হচ্ছে, মানে 5 ml, আর 15 ml থেকে যাচ্ছে। 15 ml মানে কত 75% স্যাচুরেটেড মানে, আর পার্সিয়াল প্রেসার অক্সিজেন কত 40 মিলিমিটার মার্কারি। এটাকে বলা হয় অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, ঠিক আছে। কিন্তু দেখ, এখানে শুধু ডিসোসিয়েশনটা বোঝাচ্ছে না, অ্যাসোসিয়েশনটা তো বোঝাচ্ছে, ঠিক আছে। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অক্সিজেন অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কার্ভ, যদি আমি একদম কমপ্লিট নামটা বলি, ঠিক আছে। তাহলে অক্সিজেন অ্যাসোসিয়েশনও যেমন এখানে বুঝতে পারছি আমি, আবার ডিসোসিয়েশনটাও বুঝতে পারছি। এবার দেখ, এইটা কোন সাইড, রাইট সাইড, এটা হলো লেফট সাইড। এটা কিন্তু কার্ভের রাইট অ্যান্ড লেফট। আর হিউম্যানের ক্ষেত্রে আবার উল্টোটা, যখন আমরা হিউম্যান বডি কোনো জিনিস দেখবো, যখন আমি সামনে থেকে দেখবো, এই দিকটা হবে রাইট, এই দিকটা হবে লেফট, ঠিক আছে।
নর্মাল যে আমরা এমনি পেজে বা যখন গ্রাফ বা রিপ্রেজেন্ট করি তখন এটা কিন্তু রাইট সাইড, এটা হলো লেফট সাইড, ঠিক আছে। এবার দেখ কার্ভটা এদিকে শিফট করছে মানে কি, অক্সিজেন ডিসোসিয়েট হচ্ছে, মানে টিস্যুতে অক্সিজেন ডেলিভার হচ্ছে। আর কার্ভটা এদিকে যদি শিফট করে তার মানে কি, যে অক্সিজেন বাইন্ডিংটা বেশি হচ্ছে, মানে যেটা পালমোনারিতে ঘটনাটা যে ঘটনা ঘটছে, ঠিক আছে। এবার ধর আমরা এখন চুপচাপ বসে আছি, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। অনলি টিস্যুতে 5 ml অফ ব্লাড দরকার হচ্ছে আউট অফ 20 ml, 100 ml অফ ব্লাড, ঠিক আছে। আমি যদি এক্সারসাইজ করতে শুরু করি, ছুটতে শুরু করি, তাহলে কি হবে, টিস্যুতে মাসেলে মেটাবলিজম বাড়বে, অক্সিজেন রিকোয়ারমেন্টটা বাড়বে, তখন দেখবি খুব জোরে জোরে আমি শ্বাস নিচ্ছি, হার্টও খুব দ্রুত চলছে, তার মানে কি অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। তখন কিন্তু আর 5 ml হবে না, তখন আমাকে অক্সিজেনটা আরো বেশি লাগবে, তখন দেখবি কার্ভটা এরকম হয়ে গেছে। তার মানে কি, যে অক্সিজেন ডিসোসিয়েশনটা আরো অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় রাইট শিফটিং। সবসময় একটা সিম্পল জিনিস মনে রাখবে, রাইট শিফটিং কথাটার মানে হলো হিমোগ্লোবিন থেকে বেশি বেশি করে অক্সিজেন ডিসোসিয়েশন হচ্ছে, নর্মালি হওয়ার কথা 25%, ঠিক আছে। এবার কার্ভটা ডান দিকে শিফট করছে মানে দেখ, এটা তো আমি কারেও বোঝাচ্ছি, বেসিক্যালি দুটো ঘটনা, লাংসে অক্সিজেন বাইন্ড করছে হিমোগ্লোবিনের সঙ্গে, টিস্যুতে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে হিমোগ্লোবিন মলিকিউল থেকে, এটাই কিন্তু ঘটনা। বাকিগুলো জটিল করে বোঝানো হচ্ছে শুধুমাত্র, আর কিচ্ছু না। এই কার্ভ টার্ভ সবকিছু ভুলে যা, অক্সিজেন বাইন্ড করছে, অক্সিজেন ডেলিভার হচ্ছে, খালি দুটো মনে রাখ। অক্সিজেন ডেলিভার যখন রিকোয়ারমেন্ট আমার বেড়ে যাবে, আমি এক্সারসাইজ করছি, ছোটাছুটি করছি, তাহলে অক্সিজেন বেশি লাগবে, তাহলে হিমোগ্লোবিন মলিকিউল থেকে অক্সিজেন বেশি বেশি করে বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি তখন দেখবো যে সেম প্রেসারে বেশি করে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাই এটাকে বলছে আমরা রাইট শিফটিং, ঠিক আছে। আবার যদি উল্টোটা হয়, যে কোনো কারণে হিমোগ্লোবিন মলিকিউলের অক্সিজেন বাইন্ড করার ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে গেছে, তাহলে কি হবে, কার্ভটা এদিকে আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বল, লেফট শিফটিং, ঠিক আছে। তাহলে রাইট শিফটিং লেফট শিফটিং কিচ্ছু না, রাইট শিফটিং মানে হলো যে টিস্যুতে অক্সিজেন বেশি দরকার, বেশি বেশি করে ডেলিভারি হচ্ছে। রাইট শিফটিং মানে হিমোগ্লোবিন যতটা অক্সিজেন বাইন্ড হচ্ছে বেশি বেশি করে বাইন্ড করছে, ঠিক আছে। বা রাইট শিফটিং মানে হচ্ছে কি অক্সিজেন ডেলিভারি বেশি হচ্ছে, আর লেফট শিফটিং মানে অক্সিজেন ডেলিভারি কম হচ্ছে, এটাই মানে রিকোয়ারমেন্ট আমার কমে গেছে। আমি এক্সারসাইজ করছিলাম, খুবই করছিলাম, হ্যাঁ, আমার জ্বর দেখবি, জ্বর বেড়ে গেলে হার্ট রেট বেড়ে যায়, মেটাবলিজম বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে কি হয়, মেটাবলিজম বাড়ে, বিপাক বাড়ে, তাহলে বেশি করে অক্সিজেন লাগবে, ঠিক আছে। তাহলে ডিসোসিয়েশন বেশি হবে, জ্বর কমিয়ে দিলাম, টেম্পারেচার নর্মাল হয়ে গেল, ঠিক আছে, আবার সব স্বাভাবিক হয়ে গেল, কাপটাপের দিকে শিফট করে গেল, মানে যতটা দরকারটা কম হচ্ছে, রিকোয়ারমেন্ট কম, তাহলে কি হবে, কাপটা ওদিকে শিফট করলো। কাপ তো বেসিক্যালি শিফট করছে না, এটা তো আমরা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। বেসিক্যালি অক্সিজেন ডেলিভারি বেশি হচ্ছে, অক্সিজেন ডেলিভারি কম হচ্ছে, তাহলে রাইট শিফটিং মানে কি, অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি, বেশি বেশি অক্সিজেন বেড়ে, তাহলে লেফট শিফটিং মানে অক্সিজেন রিকোয়ারমেন্ট কম, ডিসোসিয়েশনটা কম হচ্ছে, এই দুটো হলো জিনিস, ঠিক আছে। তাহলে শিফটিংটা রাইট শিফটিং কোথায় বেশি হবে, যখন, এবার দেখ অ্যালভিউলাস মানে টিস্যুতে কি আমার অক্সিজেন দরকার, আমরা একটু আগে কি দেখলাম, যে টিস্যুতে টেম্পারেচার বেশি অ্যাজ কম্পেয়ার টু লাং বা অ্যালভিউলাই, এখানে প্রোটন পাম্পের কনসেন্ট্রেশন বেশি, ঠিক আছে। এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কি কম, ঠিক আছে। এবার যদি এরকম ঘটনা ঘটে যে আমার শরীরের টেম্পারেচার বেশি বেড়ে গেছে, ঠিক আছে, প্রোটন পাম্পের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, প্রোটন পাম্পের কনসেন্ট্রেশন বেশি বেড়ে গেছে মানে কি, যে সেলের মধ্যে বেশি করে মেটাবলিজম হচ্ছে, বেশি করে মেটাবলিজম হচ্ছে মানে কি, কার্বন ডাইঅক্সাইড বেশি করে তৈরি হচ্ছে, বেশি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে মানে কি, অক্সিজেন দরকারটা বেশি, কারখানাতে কাজ বেড়ে গেছে, প্রোডাকশন অনেক বেশি হচ্ছে, পার্সিয়াল প্রেসার অক্সিজেন কমে গেছে, কমে গেছে মানে কি, আমার পেটে একটা নর্মাল খাবার থাকে, একদম পেটে কিছুই নেই, আমার তো খিদে তো বেশি পাবি, ঠিক আছে। আমার নর্মালি আমি কি, আমি দেখেছি আমি এতটা সময় খাই, হ্যাঁ, আমার পেটে মোটামুটি খাওয়া খিদে পাবে, আমি খেয়ে নিই, এবার দেখালাম আমি টাইমটাকে আরো বাড়িয়ে দিলাম, 2 ঘন্টা লেট হয়ে, তার মানে কি পেটের মধ্যে খাওয়াটা আমার আরো কমবে, তাহলে বেশি করে খিদে পাবে। তার মানে টিস্যুর মধ্যে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হচ্ছে, কথাটার মানে হলো যে যতটা তার থেকেও বেশি কমে গেছে, তাহলে রিকোয়ারমেন্টটা বেশি হবে। তাহলে যখন আমার বডি টেম্পারেচার বাড়বে, প্রোটন পাম্পের কনসেন্ট্রেশন বাড়বে, মানে মেটাবলিজম বেড়ে গেছে, বা অক্সিজেন রিকোয়ারমেন্টটা বেড়ে গেছে, বা টিস্যুর মধ্যে অক্সিজেন পার্সিয়াল প্রেসার কমে গেছে, তার মানে কি সে সময় বেশি বেশি করে অক্সিজেন দরকার, তাহলে কাপটা কোন দিকে শিফট করবে, এই অবস্থায় তখন আর 5 ml হবে না, তখন 10 ml লাগতে পারে, 12 ml লাগতে পারে, 15-20 ml লেগে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনগুলোতে কাপটা রাইটে শিফট করবে, তার মানে হচ্ছে যে এই কন্ডিশনগুলোতে বেশি অক্সিজেন দরকার, বেশি 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 করে অক্সিজেন ডিসোসিয়েশন হবে। আবার অ্যালভিওলাই উল্টো দেখ, ওখানে টেম্পারেচার কম, প্রোটন পাম্প কনসেন্ট্রেশন কম, পার্সিয়াল প্রেসার অক্সিজেন বেশি, ঠিক আছে, তখন কাপটা কোন দিকে শিফট করবে, ডান দিকে শিফট করবে, সরি
লেফট সাইডে শিফট করবে, ঠিক আছে। এটা তোদের বইয়ে লেখা আছে, একদম এইভাবে জিনিসগুলো লেখা আছে, ওই জন্য এটা আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে রাইট শিফটিং লেফট শিফটিং কিছুই না। রাইট শিফটিং রিকোয়ারমেন্ট বেশি, ডিসোসিয়েশন বেশি। লেফট শিফটিং মানে রিকোয়ারমেন্ট কম, ডিসোসিয়েশন কম, অ্যাসোসিয়েশনটা বেশি, বাস এইটাই। আজকে অবধি থাক, ঠিক আছে। এরপর দিন আরেক দিনে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, কম টাইমে অনেক বেশি পড়িয়ে দিলাম, আমার আর বেশি টাইম লাগে। দেখ, বুঝতে না পারলে কিন্তু বলবি, ঠিক আছে। যে বুঝতে পারলি তো, না পারলি না? অনেকদিন পর চ্যাপ্টারটা পড়ালাম, কয়েক বছর পর। হিউম্যান ফিজিওলজি শেষ করে প্লান্ট ফিজিওলজি পড়াবো, মানে বাকি চ্যাপ্টারগুলো অনেক পড়ানো হয়েছে, কিন্তু চ্যাপ্টারগুলো বহুদিন পড়ায়নি। আমারও ইচ্ছে করছিল, তার পড়ানোর সুযোগ কবে পাবো। কি হবে, কোনটাতে কাটবে?